হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। হাতে ছেঁড়া চটি স্যান্ডেল আর কাঁধে কলেজ ব্যাগ, পুরো শরীরে কাদা মেখে আছে। এখনও ফিসফিস করে বৃষ্টি পড়ছে। জয় বাড়ির ভেতরে ঢুকতেই জয়ের মা রাবিয়া খাতুন রাগান্বিত স্বরে চেঁচিয়ে বলে উঠল, এই যে নবাবের বাচ্চা স্যান্ডেল ছিঁড়ে নিয়ে আসছে। বাপ যেমন নেশাখোর ছেলে, ছেলেও কোনো অংশে কম না। এই সংসারটা কিভাবে চলে এটা আমি জানি। বাপ তো সারাদিন নেশা করে বাড়িতে ফিরে, 1 টাকা কামায়, রুজি নাই, সারাদিন গাঁজা মদ গিলবে আর বাড়ি এসে মারধর করবে। তার নবাবের বাচ্চা, আপনি কি কাজ করে আসছেন শুনি? মা, রাস্তা অনেক পিছলে ছিল, পা স্লিপ করে পড়ে চটি ছিঁড়ে গেছে। সবাই তো মরে, তুই মরতে পারলি না কেন? তুই ফিরে এলি এই বাড়িতে। তোর বড় ভাই লেখাপড়া করেও কিভাবে এই সংসারটা চালিয়ে যাচ্ছে সেটা তুই জানিস? জিজ্ঞেস করেছিস কখনো এক মুঠো খাবার কই থেকে আসে? রাবিয়ার চেঁচেমেচি আর আকাশে কালো মেঘ সব মিলিয়ে সব কিছু বিষাদময় লাগছে জয়ের কাছে। সব থেকে বেশি কষ্ট লেগেছে মরে যাওয়ার কথাটা শুনে। জয় কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আকাশে কালো মেঘের গর্জন। ঠিক তখন মামা করে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে আসে রায়হান, জয়ের বড় ভাই। এক হাতে বাজারের ব্যাগ আর অন্য হাতে খাসির মাংস। রায়হান মায়ের হাতে এগুলো দিয়ে ফ্রেশ হতে রুমে যায়। জয় এখনও ঠাই দাঁড়িয়ে আছে। জয়ও ভয়ে ভয়ে জামাকাপড় চেঞ্জ করে নিজের রুমে যায়। অন্যদিকে রাবিয়া খাতুন আপন মনে বকবক করছে আর রান্না করছে। জয় পুরনো একটা ল্যাপটপের সামনে বসে আছে। বসে বসে আপন মনে ভাবছে, অনেকদিন মাংস দিয়ে ভাত খায় না, আজকে তৃপ্তি করে একটু খাবার খাবে। ওদিকে রান্না শেষ করে বড় ছেলেকে খাবারের জন্য ডাকতে শুরু করে রাবিয়া খাতুন। জয় ভাবছে কখন মা খাবার খেতে ডাকবে, কিন্তু জয় এত কিছু না ভেবে নিচ থেকে এসে খাবারের জন্য বসে। রাবিয়া খাতুন জয়ের প্লেটে কিছু ভাত আর 2 টুকরাও মাংস দেয়। জয় সেগুলো খেয়ে চুপচাপ উঠে চলে যায়। অথচ তার পাশেই বসে খাবার খাচ্ছে রায়হান, জয়ের বড় ভাই। রায়হানের প্লেটে মাংস ভর্তি। জয় মাত্র 2 টুকরো মাংস দিয়ে 1 প্লেট খাবার খেয়ে উঠে চলে যায়। ঠিক তখনই রাবিয়া খাতুন আবার বলতে শুরু করে, জমিদারের বাচ্চা খাবার খেয়ে চলে গেছে, প্লেটের পানিও না ফেলে। এই বাড়িতে এক মুঠো খাবার জোটে সেটাও তোর কপাল। কাল থেকে তুই বাজার করে আনলে খাবার পাবি, নয়তো এইটুকুও জুটবে না। একদিন খাবার বন্ধ করে দাও, তখন দেখবি ঠিক কিছু একটা করছে। জয় ভাইয়ের কথা শুনেও না শোনার ভান করে বসে আছে ল্যাপটপের সামনে। কিছুদিন আগে অনেক কষ্ট করে মাত্র 2500 টাকা দিয়ে পুরনো একটা ল্যাপটপ কিনে জয়। সেদিনও জয়কে কম মার খেতে হয়নি। কলেজের সবার কাছে অবহেলিত, পরিবারের কাছে অবহেলিত, এমনকি পুরো সমাজের কাছে জয় অবহেলিত। একটা অবহেলা যখন প্রতিশোধের রূপ নেই, তখন সমাজ কাঁপে, সিস্টেম ভেঙে পড়ে। জয়ের মনে হাজারো চিন্তা ভাবনা বাসা বাঁধে। এরপর জয় ধীরে ধীরে একটা টিম গঠন করে এবং সেই টিমের নাম দেয় ডার্ক ব্ল্যাক। এই ডার্ক ব্ল্যাক নামে হয়ে ওঠে একটা গ্রুপ। সেখান থেকে শুরু হয় জয়ের মিশন। এরপর বেশ কয়েকদিন পর জয়ের মেল বক্স একটা মেল আসে এবং জয়কে বলা হয়, বর্তমান রাজনৈতিক দলের হয়ে যেসব অফিসার কাজ করে সব ডকুমেন্ট তাদের অফিসের গোপন কম্পিউটারে রাখা হয়েছে। সেগুলো তুমি পাবলিক করে দিতে পারলে তুমি পাবে 50,000 টাকা। এই কাজটা তুমি সাকসেস করতে পারলে তোমাকে আরো বড় বড় কাজ দেওয়া হবে। সাথে সাথে জয় তাদেরকে রিপ্লাই মেল করে বলে, আমি রাজি, টাকাগুলো আগে আমাকে দিতে হবে। এরপর আগামী 12 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। আপনার ফোন নম্বর দেন, আমি কল দিয়ে বাকি কথা বলে নিব। এরপর ওর একটা ফোন নম্বর দেয়। জয় তাদেরকে কল দেয়। অপর প্রান্ত থেকে অপরিচিত একজন কল রিসিভ করে এবং বলে, আমি তোমাকে টাকা দেব, তুমি কোথায় দেখা করবে?
আমার সাথে দেখা করা লাগবে না। গাজীপুরের জঙ্গলের রাস্তার পাশে বড় কদম গাছের নিচে টাকা রেখে যাবেন। এরপর টাকা আমার কাছে চলে আসবে। তুমি যদি টাকা নিয়ে আমার কাজ না করো? হোস্ট ড্রাগন 007 কখনো বেইমানি করে না। টাকা দিবেন, কাজ হবে। টাকা দিবেন না, আপনার কাজ হবে না। ওকে ওকে, আগামীকাল দুপুরে টাকা পেয়ে যাবে। কথোপকথন শেষ করে জয় কাজ করতে থাকে। পরের দিন দুপুরে জয় সেখান থেকে চলে যায় এবং আগে ওদের মেসেজে বলে দেয় কদম গাছের নিচে একটা পাগল বসে থাকবে, টাকাটা পাগলের সামনে ফেলে দিতে। জয়ের কথা মতো ওরা টাকাটা পাগলের সামনে ফেলে দিয়ে চলে যায়। সেই পাগলটা টাকার বান্ডিল উঠিয়ে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। এরপর জয় টাকা নিয়ে বাড়িতে চলে যায়। সেদিন সন্ধ্যার সময় জয় রুমের জানালা দরজা বন্ধ করে ল্যাপটপ নিয়ে বসে আছে। এরপর জয় কয়েক মিনিটের মধ্যে hackerone.com এই ওয়েবসাইট তৈরি করে। এরপর শুরু হয় জয়ের মিশন। প্রথমে জয় তাদের কম্পিউটারে ভাইরাস প্রবেশ করে। ঠিক কয়েক মিনিটের মধ্যে সেই কম্পিউটারে পুরো অ্যাক্সেস নিয়ে নেয়। এরপর জয় সমস্ত ডকুমেন্ট চেক করে দেখে সেখানে একজনের নাম উঠে আসে। জয় নামটা দেখে কিছু সময় থমকে যায়। সেটা আর কেউ নয়, রায়হান চৌধুরী, মানে জয়ের আপন বড় ভাই। এরপর জয় মনে মনে বলে, তার মানে ভাইয়া দুর্নীতিবাজের সাথে কাজ করে? কিন্তু কেন? আমি সহ সবাই জানে ভাইয়া লেখাপড়ার পাশাপাশি ছোট্ট একটা দোকানে কাজ করে। তারপর এনক্রিপশন ভেঙে বের করলো সব ফাইল। লাইভ ব্রডকাস্ট শুরু করবে ডাক ব্ল্যাক পাবলিক মিররে। দেশের সব দুর্নীতিবাজ অফিসারের নাম প্রকাশ্যে আসবে, কেউ আটকাতে পারবে না। জয় কিছু একটা ভেবে রায়হান চৌধুরীর নামটা কেটে দিয়ে সব কিছু পাবলিক করে দেয়। সকাল হয়ে গেছে। সব কিছু পাবলিক হওয়ার সাথে সাথে সমস্ত মিডিয়াই প্রকাশিত হচ্ছে। সরকারি দলের বড় বড় কর্মচারীদের হাত ধরে দেশের কত বড় ক্ষতি হতে চলেছিল। ঘোস্ট ড্রাগন 007 একটি পেজ থেকে এগুলো পাবলিক করা হয়েছে এবং সেই পেজ থেকে আরো জানিয়েছে যে এরপর আমাদের টার্গেট বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্ভার, যেখানে হাজার হাজার কর্মকর্তার দুর্নীতি ডেটা লুকানো। যে ফাইলগুলো সরকার চিরতরে মুছে ফেলতে চায় সেগুলো আমি সারা জীবন রাখতে চাই জনগণের সামনে। এই খবর দেশে দেশের বড় বড় রাজনীতিবিদদের মনে ভূমিকম্প তৈরি হয়ে গেছে। সেদিন জয় রাতভর কাজ করে ঘুমিয়ে আছে। কয়েক ঘন্টা পর বাড়ির ভেতরে জোরে কথা বলার আওয়াজ শুনে জয়ের ঘুম ভেঙে যায়। জয় বাহিরে এসে দেখে রায়হান মাথা ধরে একটি চেয়ারে বসে আছে। জয় বড় ভাইয়ের কাছে যেতে রায়হান জয়কে একটা লাথি মেরে উঠোনে ফেলে দিয়ে বলে, আজকে একটা টাকাও নাই, আমি তোকে টাকা দিতে পারবো না। লজ্জা করে না এত বড় হয়েও আমার কাছে টাকা চাইতে? আজকের পর তোকে আমাকে সামনে দেখলে তোকে আমি মেরে ফেলবো। এরপর জয় পড়া থেকে উঠে রুমের ভিতরে গিয়ে ল্যাপটপটা ব্যাগে ভরে বেরিয়ে মায়ের কাছে আসে। জয়কে দেখে রাবেয়া খাতুন একটা থাপ্পড় দিয়ে বলে, আমি তোর জন্য টাকা বস্তা ভরে রেখেছি, 1 টাকাও নেই। যেখানে যাচ্ছিস সেখানে যা, আর আজকে তুই আমার বাড়িতে পা দিবি না। তোর থেকে বাড়ির কুকুরটাও অনেক ভালো। কুকুরকে খেতে দিলেও অন্তত সে আমাদের পাশে থাকে। তুই কি করিস আমাদের জন্য? তুই যদি আবার এই বাড়িতে আসিস তাহলে আমার মরা মুখ দেখবি। জয় ছেঁড়া চটি জুতো হাত থেকে নিচে ফেলে পকেট থেকে 25,000 টাকা মায়ের হাতে দিয়ে আবার ছেঁড়া চটি জুতো হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। রাবিয়া খাতুন টাকার দিকে একবার তাকায়, আবার জয়ের দিকে তাকায়। 2 ফিতার চটি স্যান্ডেল। জয় একবার দেখে মুচকি হাসি দিয়ে আবার হাঁটা শুরু করে। অনেকটা রাস্তা পায়ে হেঁটে গিয়ে একটা গাড়িতে ওঠে, উদ্দেশ্য কলেজের দিকে। কলেজের সামনে একটা দোকানে নেমে সুন্দর দেখে পায়ের একজোড়া চটি কিনে কলেজে প্রবেশ করে। সেদিন জয় ক্লাস না করে সোজা অফিস রুমের দিকে যেতে থাকে এবং সেখানে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার পার্সোনাল সমস্যার কারণে আমাকে ঢাকা যেতে হচ্ছে। ইভেন আমি সেখানে গিয়ে আবার আমার লেখাপড়া কন্টিনিউ করতে চাই। স্যার, আপনি আমাকে টিসি দিয়ে দিন প্লিজ স্যার। জয়, তুমি কি পাগল হয়েছো? আর তাছাড়া তোমার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমার কলেজ থেকে টিসি নেবে আমি ভাবতেই পারছি না। জয়, তুমি সময় নাও, ভালো করে চিন্তা ভাবনা করে দেখো। আমি চাই তুমি আমাদের কলেজে তোমার লেখাপড়া শেষ করো।
স্যার প্লিজ আপনি আমাকে রিকোয়েস্ট করবেন না, আমি আপনার কাছে হাত জোর করছি। প্লিজ স্যার আমাকে টিসি দিন। জয় কথাগুলো বলার সময় স্পষ্ট বোঝা যাচ্ছে জয়ের চোখে পানি। এই বুঝি ঝরে পড়বে। প্রিন্সিপাল সহ সকল শিক্ষক শিক্ষিকার মন খারাপ হয়ে গেছে মুহূর্তের মধ্যে, কারণ এই কলেজের মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট জয়। সবই অবাক হয়ে জয়ের দিকে তাকিয়ে আছে। জয় একজনকে শিক্ষিকা হিসাবে নয়, মায়ের মতো দেখেছে। সেই শিক্ষিকা জয়ের কাছে এসে বলে, জয়, তুমি না সবসময় আমাকে তোমার মায়ের মতো জানতে? আজ আমি তোমার মা হয়ে জিজ্ঞেস করছি, বলো কি হয়েছে? আর তুমি হঠাৎ টিসি নেওয়ার সিদ্ধান্ত নিলে কেন? এই মুহূর্তে আমি কিছুই বলতে পারবো না ম্যাম, আমাকে ক্ষমা করবেন। স্যার আপনি আমার কাজটা করে দেন প্লিজ স্যার। আচ্ছা জয়, তুমি যেহেতু আমাদের কলেজে থাকবে না, আমি তোমাকে টিসি দিয়ে দিচ্ছি। আর শোনো, যদি কখনো তোমার প্রয়োজন মনে হয় তুমি আসতে পারো। তোমার জন্য আমাদের কলেজ সব সময় উন্মুক্ত থাকে। এরপর জয়ের কথা মতো টিসি নিয়ে কলেজ গেট দিয়ে বের হয়। গেটের বাইরে গিয়ে এক নজরে আবার দেখে নিল সেই প্রিয় কলেজটাকে। জয় কলেজের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত নয়নে রওনা হয় বাস স্ট্যান্ডের দিকে। যশোর বাস স্ট্যান্ডে এসে কাউন্টার থেকে টিকিট নিয়ে বাসে ওঠে। উদ্দেশ্য ঢাকা। বাসে উঠে কলেজের কথা ভাবে। বাস চলছে ব্যস্ত রাস্তা দিয়ে। জয় জানালা দিয়ে তাকিয়ে আছে আর দেখছে বাহিরের সুন্দর দৃশ্য। সন্ধ্যা পেরিয়ে গেছে বাসের মধ্যে। এশার আজানের ধ্বনি কানে আসে বাসের মধ্যে। ঠিক রাত 9টায় গাবতলী বাস টার্মিনালে এসে বাস থামে। জয় বাস থেকে নেমে কোথায় যাবে নিজেও জানে না। এক রিক্সাওয়ালা এসে জয়কে বলছে, মামা কই যাবেন? জয় কিছুই বলেনি। পরক্ষণে জয়ের মনে হলো একজনের কথা। আজ থেকে প্রায় 1.5 বছর আগে একজনের সাথে জয়ের পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। জয়ের সাথে সাথে ফোন বের করে তাকে ফোন দেয়। হ্যালো বন্ধু, আমি জয়। আরে বন্ধু, হঠাৎ এতদিন পর আমার কথা মনে পড়লো তোর? বল, কেমন আছিস তুই? আর কোথায় আছিস এখন? বন্ধু আমি ঢাকা গাবতলী আছি, কিন্তু এখন কোথায় যাব আমি বুঝতে পারছি না। আরে বন্ধু, আমি তোর বন্ধু এখনো আছি, তোকে টেনশন করতে হবে না। তুই ওখানে থাক, আমি আসতেছি 10 মিনিটের মধ্যে। জয় কল কেটে একটা চায়ের দোকানে গিয়ে বসে। কি আজব শহর এটা! এখানে কত মানুষ, কেউ গাড়িতে ঘুরছে, আবার কেউ দুমুঠো খাবারের জন্য রাস্তার পাশে পড়ে আছে। এসব ভাবতে ভাবতে আয়ান জয়ের কাঁধে হাত রেখে বলে, বন্ধু আমি চলে আসছি, তুই আজ থেকে আমার সাথে থাকবে। আয় আমার সাথে। এরপর জয় আয়নের সাথে যায়। আয়ন মেসে থাকে। গাবতলী থেকে ঢাকা ভার্সিটি ব্যস্ত শহরে অনেকটা রাস্তা। আয়ন কোনো একটা কাজে শ্যামলি ছিল, যার কারণে গাবতলী যেতে বেশি সময় লাগেনি। অনেকটা রাস্তা পাড়িতে মেসে গিয়ে ওঠে। জয়ের পোশাক এমন দেখে সেখানে থাকা এক বড় ভাই বলে ওঠে, কিরে আয়ান, তুই কাকে নিয়ে আসছিস? ওর পোশাক দেখ, ময়লা মাখা, মনে হয় ডাস্টবিন থেকে উঠে এসেছে। আরে রোহান, তুই ওর সাথে এমন আচরণ কেন করছিস? তোর কাছে টাকা আছে, তুই সুন্দরভাবে জীবনযাপন করিস। ওর সামর্থ্য নেই, এই জন্য ও একটু খারাপ পোশাক পরেছে। আর তাছাড়া পোশাক দেখে কখনোই কাউকে জাজ করবি না। ছোট ভাই, আমার কাছে এসো। তোমার নাম কি ভাই? আরে সমস্যা নাই, বড় ভাই মনে করে আমার সাথে শেয়ার করতে পারো। জি ভাইয়া, আমি আরাফ। শুধু আরাফ না, আগে পরে কিছু আছে ছোট ভাই? ভাইয়া আরাফ চৌধুরী জয়, বাসা যশোর। বাসা থেকে বের করে দিছে, এই জন্য ঢাকায় চলে আসছি। এখানে থেকেই লেখাপড়া চালিয়ে যাব। বাহ, সুন্দর নাম। শোনো, আমাকে তোমার বড় ভাই মনে করতে পারো। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। জি ভাইয়া। আয়ান, এই টাকা নেই, তোরা ফ্রেশ হয়ে বাইরে গিয়ে খাবার খেয়ে আয়। আমি খালাকে বলে দেব কাল থেকে জয় আমাদের সাথে ম্যাচে খাবে। জয়, তুই ফ্রেশ হয়ে নে, চল বাইরে যাব। তুই আর আমি খাবার খেয়ে একটু ঘুরে আসবো। এরপর জয় আয়ন বাইরে চলে আসে। খাবার খেয়ে একটু ঘোরাঘুরি করে এরপর জয় বলে, বন্ধু চল একটু ওইদিকে যাই, কিছু কেনাকাটা করা লাগবে। কারণ তুই তো সবই জানিস, শহরে থাকতে হলে অন্তত একটু সুন্দরভাবে থাকতে হবে। আচ্ছা চল।
এরপর ওরা দুজনে গিয়ে কিছু প্যান্ট টি শার্ট কেনা কাটা করে। ওরা ওদের কাজ শেষ করে রুমে ফিরে আসে। রুমে আসতেই রাজ জয়ের কাছে গিয়ে বলে, কি ছোট ভাই, ঢাকা শহর কেমন লাগছে? আর শোনো, তুমি কোন ভার্সিটিতে ভর্তি হতে চাও বলো, আমি দেখি তোমার জন্য কি করতে পারি। ভাইয়া, আপনি আগে আমার কাগজপত্র দেখুন, এরপর বলুন কোথায় ভর্তি হলে ভালো হবে। মাশাল্লাহ, তুমি তো অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তুমি আর কিছুদিন অপেক্ষা করো, আমি তোমাকে ঢাকা ভার্সিটিতে ভর্তির ব্যবস্থা করে দেব। জয় ঢাকা ভার্সিটির কথা শুনতেই খুশিতে রাজকে জড়িয়ে ধরে। এক পর্যায়ে জয় কান্না করে দেয়, কারণ জয়ের অনেক দিনের স্বপ্ন ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করবে। হয়তো জয়ের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। জয় খুশিতে আত্মহারা। যে স্বপ্নটা জয় অনেক আগে থেকে দেখত, ঢাকা আসার পর জয় সেই স্বপ্নটা সত্যি হবে এসব ভেবে জয়ের মনে আনন্দর বন্যা বইছে। জয় ঢাকা ভার্সিটির ছাত্রনেতা হওয়ায় জয় 1.5 মাস পর ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার চান্স পেয়ে যায়। একদম রাজ জয়কে ভার্সিটির সবার সাথে পরিচয় করিয়ে দেয় ছোট ভাই হিসাবে। এরপর থেকে সবাই জয়কে রাজের ছোট ভাই হিসেবে স্নেহ করতে শুরু করে। ভার্সিটিতে কারোর কোনো সমস্যা হলে জয়ের কাছে এসে বলে, কারণ ওদের সাহস হয় না রাজের কাছে গিয়ে বলতে। অনেক সময় অনেক সমস্যার সমাধান জয় নিজেই করে দিত। জয় ভার্সিটিতে নতুন লেখাপড়ার ফোকাস দেয়। এতদিনের মধ্যে জয় একটিবারের জন্য ল্যাপটপ অন করেনি। এর মধ্যে আফরা নামের একটা মেয়ের সাথে জয়ের বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়েছে। আফরার পুরো নাম অনামিকা চৌধুরী আফরা। অন্যদিকে জয় পড়া শেষ করে কি মনে করে ল্যাপটপ অন করে। ল্যাপটপ অন করতেই চোখে পড়ল একটা মেইল। জয় মেইলটা দেখে মেইলে দেওয়া নম্বরে কল দেয়। ওই পাশ থেকে কল রিসিভ করে বলে, হ্যালো মিস্টার, আপনি নিশ্চয়ই মেইলটা দেখেছেন। এই কাজটা আপনি করবেন, আপনারটা। সেই লোকটা কথা শেষ না হতেই জয় বলে, আমার টাকা লাগবে না, এই কাজটা আমি এমনিতেই করে দেব। এরপর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। যদি আমাকে মেইল করেন, নেক্সট টার্গেট আপনি থাকবেন। জয় লোকটার সাথে কথা শেষ করে জয় নিজ হাতে তৈরি করা টিমের সাথে কন্ট্যাক্ট করে। জয়ের টিমে আছে হাতে গোনা কয়েকজন, এবং এই কয়েকজনের মধ্যে সবাই জয়ের বিশ্বাসী। নাফিস, তিথি, সিয়াম, রনি, রবিন, এই 5 জন নিয়ে জয় একটা টিম। এদের মধ্যে রয়েছে বিশ্বাস আর ভালোবাসা। বাইরে কেউ কখনো মুখ খুলবে না। জয় ওদের বলে অপারেশনের কথা। আজ রাতেই এই কাজ করবে। রাত 2:31 জয় টিম নিয়ে অনলাইনে হাজির। এরপর সবার কাজগুলো শুরু করে। কাকে কি করতে হবে জয় সবাইকে নির্দেশ করছে। জয়ের কথা মতো বাকিরা কাজ করছে। টার্গেট ফায়ারওয়াল হ্যাজ 4 লেয়ার AES প্লাস RSA। টাইম টু মেল্ট দিস জোক। ম্যালওয়্যার 20 রেডি, ইনজেকশন শুরু করতেছি। আমি PABX সিস্টেমে ঢুকে পড়েছি। জনপ্রশাসনের 3টা অফিসে ফোন বাজবে এখন। গাজা ব্যস্ত থাকবে। আমি ভবনের CCTV হ্যাক করেছি। লাইভ ভিডিওতে ঢুকলাম। 2টা গার্ড ওয়াশরুমে, একজন ঘুমোচ্ছে। আইডি ও ফাইলের ফেক ব্যাকআপ তৈরি করা আছে। যদি ধরা পড়ে, ওতে সন্দেহ হবে নিজেদেরই। সাভারে 18 জন দুর্নীতিগ্রস্ত অফিসারের চ্যাট ভিডিও বের করছে। মিশনের পর ব্ল্যাকমেল অথবা ফাঁস দুটোই হবে। 3 মিনিট 42 সেকেন্ডে হেক্সরের মালওয়্যার পুরো সার্ভার দখলে নেয়। জয় নিজের কিবোর্ডে তীব্র গতিতে কোড টাইপ করে। স্টার ডিপ এক্সট্রাক্ট গভ ডাটা রুট ক্লোন ট্রু লুক ট্রু স্টেম ডার্ক ওয়েব লাইভ। ওদের এন্টায়ার লাইফ হ্যাকড ব্রো। যেন ইনক্রিপশন ওয়াজ এ জব। সাইলেন্স নাও উই ওয়েট, লেট সোস বিগিন। এটা ছিল শুধু ট্রেলার। এখন থেকে ওদের ঘুমও আমি নির্ধারণ করব। হা 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 হা। সাথে সাথে এগুলো বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ করতে শুরু করে। এই নিউজ দেখে বড় বড় সরকারি কর্মকর্তাদের ঘুম হারাম হয়ে গেছে। এমপি মন্ত্রীদের কাছে ফোনের পর ফোন আসতেই চলেছে। এমপি মন্ত্রী দিশেহারা হয়ে গেছে কি হচ্ছে এসব, আর এগুলো কিভাবে সম্ভব। এমপি মন্ত্রী সাথে সাথে টিভি অন করে দেখে ঘোস্ট ড্রাগন আবারও আঘাত করল। সরকারি সার্ভার ফাঁস। শীর্ষ 31 কর্মকর্তার নাম প্রকাশ।
ডার্ক ব্ল্যাক টিম দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকিং দল। FBI, CID, DSA সবার দৃষ্টি ঘোস্ট ড্রাগনে। লাইভ ভিডিও চলে যাচ্ছে ডার্ক ওয়েবে, হাজার হাজার ব্যবহারকারী এখন সেই সাইটে দেখছে। বাংলাদেশ সরকার সিক্রেট দুর্নীতির দলিল, ঘুষ লেনদেন, ভুয়া প্রমোশন রিপোর্ট, শত কোটি টাকা পাচারের প্রবাদ। মুহূর্তের মধ্যেই দেশ কেঁপে ওঠে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই প্রধানমন্ত্রীর কল এমপি জাহিদ জোবাইরের কাছে। জাহিদ জোবাইরের কল রিসিভ করতে প্রধানমন্ত্রী বলে, তুমি কি বোঝো জাহিদ, দেশে আগুন লেগে গেছে। এখনই সার্ভার লোকেশন ট্র্যাক করো, যারা এই কাজ করেছে তাদের নাম চাই এখনই। ম্যাডাম, আমি বুঝতে পারছি না, এত সিকিউরিটির পরেও কেউ হ্যাক করে ফেলেছে। এইসব রিপোর্ট তো মাত্র কয়েকজনের হাতেই ছিল। ফোনের দুপাশে দুইটা মানুষ নিস্তব্ধ হয়ে আছে। এই নিউজ এতক্ষণে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। দুজনে একদম চুপ হয়ে গেছে। এক পর্যায়ে প্রধানমন্ত্রী চোখ কুঁচকে বললেন, তার মানে তুমি বলছো এটা আমাদের ভেতরকার কেউ কেউ নিজের পদ রক্ষা করতে চাচ্ছে, না হয় প্রতিশোধ নিচ্ছে। খুঁজে বের করো আর মিডিয়াকে এখনই চেপে ধরো। 15 মিনিটের মধ্যে সব চ্যানেলে এই সাইটের খবর ফেক বলে চালিয়ে দাও, নয়তো আমরা সবাই বিপদে পড়ে যাব। এমনকি আমাদের হাত থেকে ক্ষমতাও হারিয়ে যাবে। সব কিছু হারানোর আগে যা করার খুব শীঘ্রই করো জাহিদ। প্রধানমন্ত্রীর কথা শুনে জাহিদ জোবাইর ভয়ে ভয়ে বলে, আচ্ছা ম্যাডাম, আমি আইটি সেলকে বলে দিচ্ছি। তবে মনে হচ্ছে এটা কোনো সাধারণ হ্যাকার না। বুঝতে পারছি না, এটা অনেক ভিতর থেকে কাজ করছে। ম্যাডাম, আমি একটা কথা বলবো কি? আসলে ম্যাডাম, আমার কেন জানি মনে হচ্ছে এগুলো আমাদের আইটি ডিপার্টমেন্ট দিয়ে এটার সমাধানে আনা সম্ভব নয়। কিছুদিন আগে একটা ছেলে গোয়েন্দা শাখায় এসেছিল, মনে আছে? রাজ চৌধুরী, তাকে নিয়ে এসেছিল, ওই যে আমাদের ছাত্রদলের একজন কর্মী। প্রধানমন্ত্রী এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। পাশের টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে গলা ভিজিয়ে নিয়ে বলে, আয়ানের কথা বলছো? সেই ছেলেটা, ওর তো একসময় আমাদের গোয়েন্দা শাখার ট্রেনিং ছিল, পরে তো গায়েব হয়ে গেল। কিন্তু তুমি কি বুঝতে পারছো এখানে ঘোস্ট ড্রাগন নামে একটা হ্যাকিং টিমের কথা বলা হয়েছে? আমি বুঝতে পারছি না এখানে আয়ান কি কাজে আসবে। ম্যাডাম, আমার মনে হয় আয়ান কোনো তথ্য দিতে পারবে হ্যাকার দলের। ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি হলেই আমরা ধ্বংস হয়ে যাব। প্রধানমন্ত্রী চোখ বন্ধ করে নেয়। জাহিদ জোবাইরের কথা শুনে কয়েক মিনিট চুপ থেকে চোখ খুলে নরম স্বরে বলে, যা করবে জলদি করো জাহিদ, তবে এবার ওকে থামাতে হবে। দেশ চলতে শুরু করেছে জাহিদ, দেশ চলছে। তুমি আগে আইটি ডিপার্টমেন্টকে বলো যত দ্রুত সম্ভব এদের থামাতে। প্রধানমন্ত্রী কল কেটে দেয়। জাহিদ জোবাইরের সাথে সাথে আইটি ডিপার্টমেন্টের সাথে কথা বলে। আইটি ডিপার্টমেন্ট জানায় এগুলো কে করছে তারা কিছুতেই কিছু বুঝতে পারছে না, বরং তাদের বিরুদ্ধে খোঁজ লাগা দিকে ওদেরই ম্যালওয়্যার আইটি ডিপার্টমেন্টের সকল সিস্টেম ম্যালওয়্যার ছড়িয়ে পড়েছে। এরপর আয়ানকে কল করে জাহিদ জোবাইর। আয়ানকে খুব শীঘ্রই অফিসে দেখা করতে বলে। রাত 4টায় আয়ান অফিসে চলে যায়। সেখানে প্রধানমন্ত্রী সহ বড় বড় সকল এমপি মন্ত্রী বসে আছে। আর এদিকে এমন তথ্য ফাঁস হয়ে দেশের সকল জনগণ খেপে গেছে। তার কয়েক মিনিটের মধ্যে আবার কিছু নিউজ চ্যানেলে বলে এগুলো ভুয়া নিউজ বলে উপস্থাপন করছে। এদিকে একটা কনফারেন্স রুমে সবার মনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এক গোপন সাইবার ওয়্যার রুম, চারপাশে স্ক্রিন জ্বলজ্বল করছে। মাঝখানে বসে আছেন একজন ক্ষমতাধর মানুষ, যিনি 16 বছর ধরে দেশের সব প্রযুক্তিগত ও রাজনৈতিক শক্তির নিয়ন্ত্রক ছিলেন। তার গলা স্বর ভারী, চোখে ক্লান্তির ছাপ। তিনি এক গোপনীয় নির্দেশ দেন তার ডাকনেট যোগাযোগকারীকে। আগামী 6 ঘন্টার মধ্যে পৃথিবীর যত বড় বড় হ্যাকিং টিম আছে আনুন। সাইবার কিং, ব্ল্যাক টর্নেডো, নাইট স্ক্রিপ্টস সবার সাথে সরাসরি এনক্রিপ্টেড চ্যানেলে যোগাযোগ করো। ওরা কি চায় জিজ্ঞেস করো, ওরা যা চায় তাই দাও, তবু আমার ক্ষমতা চাই। কিন্তু ম্যাডাম, 6 ঘন্টার মধ্যে কিভাবে সম্ভব? কোনো কিন্তু শব্দ আমি শুনতে চাই না, কারণ ঘোস্ট ড্রাগন নামে একটা টিম রাতারাতি আমাদের সমস্ত সিকিউরিটি সিস্টেম, সিক্রেট প্রোটোকল, এমনকি আমার ব্যক্তিগত ব্ল্যাক ফান্ডের সার্ভারও ব্রেক করেছে। এটা কোনো সাধারণ হ্যাকিং নয়।
আমি জানি এটা ঘোষণা, আমার পতনের ঘোষণা। ঘোস্ট ড্রাগন, তারা তো নিজেদের পরিচয় কখনো প্রকাশ করে না। তাদের অস্তিত্ব নিয়ে অনেকের সন্দেহ করে, কিন্তু আমরা তো শুধু সন্দেহ করে ধরার কথা তো দূরের কথা, তাদের লোকেশন ট্র্যাক করাও অসম্ভব ম্যাডাম। ভুল। আমি জানি তারা আসল, এবং আমি জানি কেউ একজন পর্দার আড়াল থেকে এই টিমকে কন্ট্রোল করছে। আমার সন্দেহ সে আমারই ছায়া থেকে উঠে আসা কেউ, হয়তো আমার পুরনো ডান হাত, কিংবা আমারই হারিয়ে যাওয়া উত্তরসূরি। তাহলে নির্দেশ দিন ম্যাডাম। সব টিমকে জিজ্ঞেস করো গোস্ট ড্রাগনের মূল কন্ট্রোলার কে, কে সেই ছায়া যে আজ আমাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। আমি তার নাম চাই, আইপি চাই, মুখ চাই। সবাই মনোযোগ দিয়ে কথা শুনছি। স্ক্রিনে দ্রুত কোডের লাইন ভেসে ওঠে। সাইবার রুমের মধ্যে একটা নিঃশব্দ যুদ্ধ শুরু হয় এবং কোথাও দূরে ঘোস্ট ড্রাগন এর লিডার সেই কথাগুলো শুনে এক রহস্যময়ী হাসি দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ভেবে থাকেন আমি আপনার মতো ক্ষমতার জন্য যুদ্ধ করি তাহলে ভুল করছেন। আমি এসেছি ন্যায় ফিরিয়ে দিতে, যার শুরু হবে আপনার পতনে। ভয়েস চেঞ্জার অ্যাপসের মাধ্যমে ভয়েস চেঞ্জ করে কথাগুলো বলে। সাইবার রুমের সবাই চুপ। আর অন্যদিকে ঘোস্ট ড্রাগন টিমের সাথে বিভিন্ন দেশের হ্যাকার টিম যোগাযোগ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। পরের দিন সকালে জয় ভার্সিটিতে একটু আগেই চলে গেছে। একটা কৃষ্ণচূড়া গাছের নিচে বসে মনোযোগ দিয়ে বইয়ের দিকে নজর দিয়ে আছে। জয় পাশে কখন যে আফরা এসে বসেছে এটা জয় খেয়াল করেনি। হঠাৎ আফরার দিকে চোখ পড়লে জয় বলে ওঠে, আরে তুমি কখন এলে? অনেকক্ষণ আগেই এসেছি। তোমার কি সে খেয়াল আছে যে তোমার পাশে কেউ একজন বসে আছে? আরে কি বলো, ম্যাটটা এক নজর দেখে নিলাম। আচ্ছা, এবার চলো ক্যান্টিনে গিয়ে বসি। এরপর জয় আফরা ক্যান্টিনে চলে যায়। ক্যান্টিনে গিয়ে কিছু খাবার অর্ডার করে আফরা। দুজনে নাস্তা করে বাইরে আসতেই আয়ান এসে বলে, জয় একটু এদিকে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। আফরা তুমি একটু ওয়েট করো, আমি আসছি। আফরা মাথা নিচু করে বলে। জয় আয়ান ভার্সিটির এক পাশে চলে যায়। সেখানে গিয়ে বসে। তখন আয়ান বলে, বন্ধু তুই জানিস আমি কিছুদিন আগে গোয়েন্দা সংস্থায় ট্রেনিং নিয়েছিলাম, কিন্তু আজ স্বয়ং প্রধানমন্ত্রী আমাকে রেখেছিলেন সাইবার রুমে। গত রাতে ড্রাগন নামে একটি হ্যাকিং টিম সরকারি সার্ভারে হামলা করে। শুধু হামলা করলে তো সমস্যা ছিল না, কিন্তু সেই টিম সকল সরকারি কর্মকর্তাদের গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। তুই কি এই বিষয়ে আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবি বন্ধু? বন্ধু এগুলো কি বলিস? এত কিছু হয়ে গেছে, তাহলে তো দেশের মানুষের মধ্যে ভয়ঙ্কর রূপ নেবে। বন্ধু, সেটা নিয়েই ভয় হচ্ছে। এমন হলে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, আর বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ মানে সকল ছাত্রছাত্রীর ওপর কি প্রভাব পড়বে তুই বুঝতে পারছিস? বুঝেছি বন্ধু, আমি চেষ্টা করে দেখি তোর জন্য কি করতে পারি। যদি আমি কোনো তথ্য পাই তোকে অবশ্যই জানাবো বন্ধু। এরপর আয়ান সেখান থেকে চলে যায়। ভার্সিটির গেট না পেরোতেই আবার ফোনটা বেজে ওঠে। আয়ান গোয়েন্দা সংস্থার সাথে জড়িত অনেক আগে থেকেই, এটা সবসময় সিক্রেট রাখত, কিন্তু আজ দেশের স্বার্থে আয়ান সবার সামনে আসে। আয়ান কল রিসিভ করে ওপাশ থেকে বলা কথাগুলো শুনছে শুধু। সমস্ত কথা শুনে ওকে বলে কল কেটে দেয়। এরপর আয়ান চলে যায়। স্থান প্রধানমন্ত্রীর কার্যালয়, বিশেষ সাইবার রুম। আইন দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। প্রধানমন্ত্রীর মুখ থমথমে। চারপাশে চুপচাপ ডান দিকে দাঁড়িয়ে আছে গোয়েন্দা সংস্থার ডিরেক্টর, সাইবার ডিফেন্স ইউনিটের প্রধান, সেনাবাহিনীর গোয়েন্দা শাখা, সবাই। প্রধানমন্ত্রী গম্ভীর গলায় বলে উঠল, এটা শুধুই সাইবার হামলা না, এটা বাংলাদেশের আত্মার ওপর আঘাত। ঘোস্ট ড্রাগনকে থামাতে না পারলে আমরা আন্তর্জাতিকভাবে হেরে যাব। আমি চাই এখনই একজন সাহসী স্মার্ট লোক নামক মাঠে। আয়ান, তুমি তৈরি তো? আয়ান সবার সামনে দাঁড়িয়ে ঠোঁট চেপে বলে, জি ম্যাডাম, আমি প্রস্তুত। আমাকে শুধু 24 ঘন্টা সময় দিন, আমি চেষ্টা করে দেখি কি করতে পারি দেশ ও জনগণের জন্য। তুমি একা পারবে না, কাউকে বিশ্বাস করো, কিন্তু ভুল লোক হলে তুমি শেষ। একটা ভুলের জন্য শেষ হতে পারে তোমার, আমার এবং সবার জীবন।
এরপর আয়ান কিছু না বলে সেখান থেকে চলে আসে। কিন্তু আয়ান কি পারবে এত বড় একটা হ্যাকার টিমকে সবার সামনে তুলে ধরতে, নাকি আয়ানের এত কষ্ট ব্যর্থ হবে? অন্যদিকে জয় ভার্সিটি শেষ করে বাসায় গিয়ে খাবার খেয়ে ফোন চাপে। তখন আফরা জয়কে ফোন দেয়। জয় কি করো? কিছু করি না, শুয়ে আছি। তুমি কি করো? আমি কিচ্ছু করি না। আচ্ছা জয়, তোমাকে একটা কথা বলবো বলবো করে আর বলা হয়নি। তুমি কি বিকেলে হাতির ঝিলে আসবে একটু? হঠাৎ তুমি আবার কি বলবে? ফোনে বলা যায় না? আরে ফোনে বলা গেলে কি তোমাকে হাতির ঝিলে আসতে বলতাম বলো? আচ্ছা আসবো। কয়টায় আসবো বলো? 4টার দিকে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। জয় হুঁ বলে কল কেটে দেয়। তারপর ফোনটা পাশে রেখে ঘুমিয়ে পড়ে। কিন্তু গভীর ঘুমে নীরবতা ভেঙে ফোনটা আবার বেজে ওঠে। ঘড়িতে তখন ঠিক 4টা। চোখ মেলে দেখে আফরার কল। জয় চোখ কষলে উঠে পড়ে। তাড়াহুড়ো করে জামা গায়ে চাপি বেরিয়ে পড়ে হাতের ঝিলের দিকে। বিকেলের ঠান্ডা বাতাসে যেন থমকে আছে। ব্যস্ত শহরের গণ্ডি পেরিয়ে হাতের ঝিলে পৌঁছে জয়। হাতের ঝিলে পৌঁছাতেই আফরা ওর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলে, এখন কয়টা বাজে? জয় মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আফরা আবার বলে, এবার বলো, ঘড়ি দেখা ভুলে গেছো? আমি কি শুধু তোমার সময়ের অপচয় করি? 4টায় আসার কথা, মানে জানো তুমি যদি না আসতে আমি। আফরার কথায় জয়ের একটু কষ্ট লাগলো। চুপ করে দাঁড়িয়ে আছে আফরার পাশে। কি হলো, কথা বলছো না কেন তুমি? এখানে আমি একা তোমার জন্য অপেক্ষা করছি। আশেপাশের বখাটে ছেলেগুলো বারবার আমাকে দেখে বাজে ইঙ্গিত করছিল। যদি আমার একটা কিছু হয়ে যেত, আমার মান সম্মানে কি হতো বলো, সেটা তুমি বোঝো? জয় ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার চোখে লাল নীল রক্ত বর্ণ আগুন যেন শয়তানও সেই দৃষ্টিতে একবার তাকিয়ে পিছিয়ে যাবে। আফরা এক পা পিছিয়ে গেল। ঠোঁট কেঁপে উঠল ভয়ে, তবুও কিছু বলতে পারল না আফরা। জয় থমকে দাঁড়ালো, চোখ সরালো না 1 সেকেন্ডের জন্য। ভেবেছিলে জয় চুপ করে থাকবে? জয়ের কণ্ঠস্বরটা ছিল নরম, কিন্তু তাতে ছিল বিষাক্ত হিমশীতলতা। এক একটা শব্দ যেন বুক চিরে ঢুকছিল আফরার। আফরার বুক ধড়ফড় করছে, চোখ ফেটে পানি চলে আসতে চাইছে। কিন্তু জয়ের চোখের সামনে সে দুর্বল দেখাতে চায় না। তবুও জয় যখন আরও 1 কদম এগিয়ে এলো, আফরা নিজের অজান্তে দেওয়ালে পিঠ ঠেকে ফেলল। এটা কোনো বাস্তব মুহূর্ত ছিল না, এটা যেন কোনো ভয়ঙ্কর থ্রিলার সিনেমার দৃশ্য। আর জয় সেই সিনেমার রক্ত পিপাসু হিরো না, আছে নায়ক নয়, আছে আফরার জন্য এক পলই। জয় হঠাৎ করে থেমে গেল। তার মুখে একরকম ঠান্ডা বিদ্রুপের হাসি দিয়ে জয় বলে, তুমি জানো আফরা, আমার ছোটবেলা কিভাবে কেটেছে? খুব কাছ থেকে দেখেছি বাবা মা, বড় ভাইয়ের হৃদয় বিদারক কথাবার্তা। জয় থেমে যায়। আফরা চুপচাপ দাঁড়িয়ে আছে। জয় আবার নিচু গলায় বলে উঠল, মানুষ কষ্ট দিলে শরীরটা নয়, হাতটাই পুড়ে যায়। তার চোখ দুটো আবারও ঘন লালচে হয়ে উঠল, রাগে নয় ব্যথায়। জয় আবার বলল, তুমি যেই আগুন ধরিয়েছ এখন শুধু ছাই দেখছ, তাতে অবাক হচ্ছ? আফরা নীরব, মুখটা ফ্যাকাশে। তার মনে পড়ে যাচ্ছে জয়ের প্রতি তার করা সামান্য অবিচার, তার শীতল আচরণ। কিন্তু এখন জয়কে দেখে সে যেন নিজেকেই অপরাধী মনে করতে লাগলো। জয় এবার এক পা সামনে এগিয়ে বলে, তুমি তো কখনো জানতে চাওনি আমি ঘুমাই কিনা, খাই কিনা, না মরার মতো পড়ে থাকি কোনো জানালার ধারে। একটু থেমে কণ্ঠটা আরো গভীর হয়ে উঠল, আজ আমি এসেছি প্রশ্ন করতে না, উত্তর দিতে। আফরার চোখে এবার পানি, তবু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। কিন্তু জয়ের চোখে তাকানো যাচ্ছে না। সে চোখে যে অভিমান, সেই চোখে যে যন্ত্রণার আগুন। জয় হালকা নিচু হয়ে বলে উঠল, তুমি যদি সত্যি চাও আমি চলে যাই, বলো এই মুহূর্তে। কথাটা বলার সাথে সাথে আফরা ছুটে এসে জয়কে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। জয় কিছু বলছে না। কান্না করতে করতে আফরা বলে উঠল, আমি আর পারছি না জয়, সত্যি বলছি, আমি আর সহ্য করতে পারছি না। আফরার কণ্ঠে হাহাকার,
চোখ থেকে টপাটপ করে অশ্রু ঝরছে। জয় চুপচাপ তাকিয়ে আছে, মুখে কোনো শব্দ নেই। আপনারও কেঁপে কেঁপে বলতে লাগলো। আপনার আবার জয়ের মুখে দুহাত দিয়ে বলে ওঠে, তোমার এই নীরবতা আমাকে ভয় পাইয়ে দেয় জয়। তুমি কেন কিছু বলছো না? আমি কি এতটাই স্বার্থপর হয়ে গেছি তোমার কাছে? বলো না জয়। জয় ধীরে ধীরে হাতটা তুলে রাখে আপনার মাথায়। কণ্ঠটা এবার নরম হলো, গভীরভাবে ভারী। আমি চুপ আছি কারণ আমি যদি এখন কিছু বলি তুমি ভেঙে পড়বা আফরা। এক ফোঁটা জল জয়ের চোখের কোণা বেয়ে গড়িয়ে পড়ে। আফরা আঁকড়ে ধরে জয়কে। আমি ভেঙে পড়বো, আমি এখানে আছি, আমি আছি তোমার পাশে। তুমি শুধু একবার বলো তোমার কষ্টটা কোথায়, আমিও সব ছেড়ে তোমার পাশে দাঁড়াবো। এক মুহূর্ত নীরবতা, তারপর আফরা হঠাৎ জয়ের কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে, তুমি ছাড়া আমার পৃথিবীতে কিচ্ছু নেই জয়। কিন্তু এই যুদ্ধটা, এটা শুধু ভালোবাসার নয়, এটা অস্তিত্বেরও। তাদের চোখের সামনে ভয়ঙ্কর একটা বাস্তবতা দাঁড়িয়ে আছে। সম্পর্ক, যুদ্ধ, বেদনা, সব কিছু এক জায়গায় গুলিয়ে যাচ্ছে। জয় সাধারণ পরিবারের বেকার ছেলে, আর আফরা কোটিপতি বাবার একমাত্র মেয়ে। জয় আগে থেকেই আন্দাজ করতে পেরেছে আফরা জয়কে ভালোবাসে। আপনার কথায় জয় জোরে জোরে হাসতে শুরু করে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। শহরের ব্যস্ত মানুষগুলো সারাদিনের ক্লান্ত পরিশ্রমের গ্লানি দূর করতেই নিজের প্রিয় মানুষের কাছে ছুটে চলেছে। জয়ের হাসি দেখে আফরা জয়কে জিজ্ঞেস করে, জয়, আমার এইটুকু চাওয়া কি তোমার কাছে অনেক বেশি হয়ে গেছে? আমি তোমার কাছে কি ভুল কিছু চেয়েছি বলো? না, তোমার চাওয়া ভুল বা বেশি কিছু নয়। আচ্ছা, একটা গল্প শুনবা তুমি? বেশি না, কয়েক মিনিট। আমার মা আমার নাম রাখলো ধনী। মা আমাকে বলতেন, তুই একদিন এত বড় মানুষ হবি, তোকে থামাতে পারবে না কেউ। কিন্তু আমি জানি গরিবের নাম ধনী হলেও তার শব্দ কেউ শোনে না। জন্মেছিলাম গ্রামের ছোট্ট একটা গরিব ঘরে। ছেলেবেলায় স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হব। অদ্ভুত ভালোবাসা ছিল সেটার প্রতি। একটা শব্দ বেজে উঠত, তুই পারবি। স্কুলে প্রথম বিভাগে পাশ করলাম। কলেজে ভর্তি হতে গিয়ে প্রিন্সিপাল বললেন, বেতন দিতে পারবা তো ধনী? দয়া করে পরে এসো। আমি বুঝে গেলাম গরিবের স্বপ্নের আগেই বেতন দেখে যায়। কিন্তু কলেজে ওঠার পরেই আমার জীবনে আসে অবহেলা নামক একটি শব্দ। আর ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স তো বিলাসিতা মাত্র। আমার কাঁধে একজন হাত রেখে বলে, মেধা থাকলেই তো হয় না তবনি ভাই, ভালো কিছু করতে গেলে নিজের একটু ভালো থাকতে হবে। আমি মাথা নিচু করে বেরিয়ে এলাম। আমি জানি গরিবদের অনেক কিছু থাকে না, টাকা, সুযোগ, চেনা জানা, শিক্ষার খাত। কিন্তু একটা জিনিস থাকে, সেটা হলো ধনী। সেটা আমার নাম ধনী। শুধু নামের ধনী নয়, কাজেও ধনী হতে হয়। জয় কথা শুনে আফরা বুঝে যায় জয় কি বলতে চাইছে। আফরা পিছন থেকে জয়ের কাঁধে হাত রেখে বলে, জয়, আজ তোমার টাকা পয়সা নাই, কাল হবে, তাই বলে তুমি আমাকে ফিরিয়ে দিবে জয়? হা 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 হা। হারাপ চৌধুরী জয় যা করে সব ভেবেচিন্তেই করে। আমি অনেক দেখেছি প্রেমে ব্যর্থ হয়ে অনেক ছেলেই পাগল হয়েছে। শাহজাহান মমতাজের জন্য তাজমহল গড়েছিল। চণ্ডীদাসে রজকিনীর জন্য কি করেছিল এটা সবার জানা। আজ পর্যন্ত দেখেছ ভালোবাসার মানুষটিকে না পেয়ে কোনো মেয়ে বিয়ে করেনি, বা ছেলেদের মতো মেয়েরা পাগলি হয়েছে। তোমার বাবার টাকা আছে, আর আমার কি আছে? আমার আছে শুধু ভালোবাসা। কিন্তু টাকার কাছে ভালোবাসা বহু বিক্রি হতে দেখেছি। আমার চেয়ে ভালো ছেলে তোমার জীবনে আসবে, তখন আমাকে তুমি ভুলে যাবে এই সময়ের হাজারো প্রেমের কথা। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে যায় জয়। আপনার জয়ের সামনে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। জয় যেতে লাগলে আফরা আবার জয়ের সামনে এসে বলে, এটাই কি তোমার শেষ কথা জয়? তোমার সাথে আমার যায় না আফরা, এটা আগেও বলেছি এবং এখনো বলছি। এরপর জয় সেখান থেকে চলে যায়। কিছু সময় পর আফরাও নিজেও বাসায় চলে যায়। পরদিন সকালে জয় ভার্সিটিতে প্রবেশ করতে আফরা জয়কে সবার সামনে জড়িয়ে ধরে বলে,
এই তোমরা সবাই শোনো, আমি জয়কে ভালোবাসি, জয়ও আমাকে ভালোবাসে, কিন্তু আমাদের ভালোবাসা আমার বাবা মানতে রাজি নয়। তাহলে এখন আমাদের কি করণীয় বলো তো সবাই? সবাই ওদের দিকে তাকিয়ে আছে। জয় আফরাকে ছাড়িয়ে সজোরে একটা থাপ্পড় মারে। আফরার সাথে সাথে মাটিতে পড়ে যায়। জয় আফরার দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে আফরাকে বলে, কতবার বলেছি তোকে আমি ভালোবাসি না, এরপরেও কেন তুই আমার পিছনে পড়ে আছিস? এই ভার্সিটিতে তো অনেক ছেলেই আছে আমার চেয়েও অনেক সুন্দর। ভালোবাসা নিয়ে খেলার জন্য কি আমার মতো গরিব ঘরের ছেলের জীবনটাই বেছে নিতে হবে? তোর বাবার টাকা পয়সা আছে বলে কি তোর যা ইচ্ছা তাই করবি? শোন, এরপরেও যদি আমার কাছে আসার চেষ্টা করিস তার পরিণাম অনেক ভয়াবহ হবে। এমনকি আমি এই ভার্সিটি ছেড়ে চলে যাব। কথাগুলো বলে জয় বাসায় চলে যায়। আফরার বান্ধবী শাপলা এসে বলে, তোকে কতবার বলেছি তুই ওর পিছনে লাগতে যাস না। এবার কি হলো? ভার্সিটির সবার সামনে অপমান করে চলে গেল। তুই কেন ওর জন্য এমন করছিস বলতো? আফরা স্তব্ধ হয়ে গেছে জয় কথাগুলো শুনে। জয় মেরেছে এটাতে কষ্ট হচ্ছে না। জয় কথাগুলো যে বলল, তার ভালোবাসাকে অপমান করলো, তার প্রচুর কষ্ট হচ্ছে। তার বান্ধবীকে কিচ্ছু না বলে সেখান থেকে উঠে সোজা বাড়ি চলে গেল। জয় বাসে এসে ঘুমিয়ে পড়েছে। দুপুর 2টার দিকে জয়ের ঘুম ভাঙে। জয় ঘুম থেকে উঠে দেখে জয়ের ফোনে একটা মেসেজ এবং মেসেজে বলা হয়েছে ল্যাপটপ অন করতে। জয় ল্যাপটপ অন করতে সামনে একটি ভিডিও ফুটেজ চলে আসে। ভিডিওটা কে পাঠিয়েছে সেটা বলা হয়নি। ভিডিওতে বলা হয়েছে বাংলাদেশের একটি কাল্পনিক সময়ে দেশ জুড়ে বিশৃঙ্খলা, দুর্নীতি, ভুয়া দেশপ্রেম, মিডিয়ার নিয়ন্ত্রণ এবং ক্ষমতার পালাবদলে যুদ্ধ চলছে। ঠিক সেই সময় একটি গোপন ভিডিও ফাঁস হয়, যেখানে দেখা যায় শীর্ষস্থানীয় কয়েকজন মন্ত্রী এবং এক ক্ষমতাধর রাজনৈতিক নেতার গোপন চুক্তি ও ষড়যন্ত্র। ভিডিওটা দেখে জয় মুচকি হাসতে শুরু করে। অন্যদিকে একদিন পেরিয়ে গেল, সরকারের লোকজন সেই হ্যাকারের খবর এখনও পাননি তারা। প্রধানমন্ত্রী আবার গণভবনে বসে এমপি জাহিদ জোবাইয়ের কাছে ফোন করে। ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর ফোনে একটা মেসেজ আসে, আপনার পতনের শেষ মুহূর্তে আমার নাম আপনি শুনবেন এবং আমাকে নিজের চোখে দেখবেন। প্রধানমন্ত্রী কল কেটে দেয়। মেসেজটা দেখে সে মনে মনে বলে, কে সে? তার আগমন কি বিশ্বাসের জন্য না বিশ্বাসঘাতকতার? এরপর জাহিদ জোবাইয়ের আবার ফোন করে বলে, ম্যাডাম কোনো সমস্যা কি? জাহিদ, আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। জলদি ট্র্যাক করো, তার লোকেশন আমার চাই 10 মিনিটের মধ্যে। এরপর সাথে সাথে জাহিদ লোকেশন ট্র্যাক করার জন্য বলে দেয়, কিন্তু তার লোকেশন গণভবনের পাশেই দেখাচ্ছে। গোয়েন্দা সংস্থা সবাই এটা খোঁজ চালাতে থাকে, কিন্তু কোনো ধরনের ক্লু পাওয়া যাচ্ছে না। আগের ভিডিওগুলো ফেক নিউজ বলে চালিয়ে দিল, এবারে ভিডিও আর ফেক বলতে পারবে না। ডার্ক ওয়েব আবার ভিডিওটা ছেড়ে দেয়। এই ভিডিও দেখার সাথে সাথে জনগণ রাস্তায় নেমে পড়ে। ঠিক তখন আয়ান হাঁপাতে হাঁপাতে জয়ের কাছে গিয়ে বলে, বন্ধু, দেশে অনেক বড় সমস্যা হয়ে গেছে। সমস্ত ভার্সিটি বন্ধের ঘোষণা দিয়েছে। ড্রাগন হ্যাকিং টিম সরকারের বিরুদ্ধে লেগেছে এবং অনেক ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তুই থাক, আমার এখন অনেক কাজ, আমাকে বাইরে যেতে হবে। তুই কি করতে চাস? কি করতে চাই মানে? আমি গোয়েন্দা সংস্থার সদস্য, আর এই সময় আমার দেশ এবং দেশের জনগণকে রক্ষা করতে হবে। তুই এই সরকারের পক্ষে নাকি বিপক্ষে? বন্ধু, এরা কেমন কথা বললি? এটা আমার, তোর, আমাদের সবার দেশ। আমি চাইবো আগে দেশের জনগণ এবং দেশ পরিচালনার দায়িত্ব কে থাকবে কে আসবে এটা আমার দেখার বিষয় না। বন্ধু, সেটাই। আমি শুধু এইটুকু বলবো, এদেশের ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ। আমি চাই না তুই ভবিষ্যৎকে গলা টিপে হত্যা কর। বন্ধু, তুই বাহিরে যাবি না? না রে বন্ধু, আমি বাড়ি চলে যাব আগামীকাল। এরপর অ্যান বেরিয়ে যায়। জয় মুচকি হাসতে শুরু করে। জয় সাথে সাথে গ্রুপে মেসেজ করে কিছু সময়ের মধ্যে এক একজনের এক একটা সময় ফিক্সড করে। এরপর সবাই সেই সময় একটা গ্রুপ কল ওঠায়। সবার টিম লিডার জয়, তাই সবাইকে জয় বলে। এভরিওয়ান,
আজ রাত থেকে কিছু কিছু পাবলিক রাস্তায় নামবে সরকার পতনের আন্দোলনে। আর আমরা এখানে যার যার জায়গায় বসে থেকে সরকারের এক একটা সিক্রেট ফাঁস করব। নাফিস, তিথি, সিয়াম, রনি, রবিন, তোরা 5 জনে 5টা টিম গঠন করবি এবং তোরা কোথায় কি করবি সব গাইড করব আমি। জয় হালকা হেসে বলল, একটা সিগারেটে আগুন জ্বালে আবার বলে ওঠে, সরকারের পেছনে পড়ি নাই রে ভাই, ওরা তো নিজেরাই আমার সামনে পড়ে গেছে। এখন শুধু হিসাব চুকাতে একটু ব্যস্ত আছি। জয়ের মুখে এমন কথা শুনে সিয়াম চোখ কুঁচকে ফোনের স্ক্রিনের দিকে এক নজরে তাকিয়ে বলল, মানে হিসাব চোকাতে মানে? তোর কথার রহস্য না রেখে সোজা বল। তুই তো হ্যাকার, কিন্তু তোর শত্রুতা সরকারের সাথে কবে থেকে? জয় এবার চোখ দুটো লালচে করে ফেলে, ঠান্ডা গলায় বলে, যেদিন আমার পরিবার ধ্বংস হলো একটা মিথ্যা মামলায়, সেদিন আমার বোনকে আত্মহত্যা করতে হলো একটা ধর্ষণ মামলা চাপা দেওয়ার জন্য। সেদিনই আমি ওদের ফাইল খুলে পড়তে শিখেছিলাম। আর এখন শুধু একটার পর একটা সিস্টেম ভাঙছি। কথাগুলো বলতে জয় চোখ বন্ধ করে নেয় কয়েক মিনিটের জন্য। সবাই চুপ হয়ে গেছে। ফোনে ওপাশ থেকে আসে কিছু ঝিঝি পোকার ডাক। জয় চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে আবার বলতে শুরু করে, আমার নাম জয়। আমি শুধু একটা হ্যাকার না, আমি প্রতিশোধের আগুন। ওদের ডাটাবেসে যত গোপন নোংরা সত্য লুকানো আছে আমি একে একে হালোর মুখে আনব। কারণ এইবার বিচার হবে পাবলিক কোর্টে। ইয়েস, পাবলিক কোর্টে। এই কোর্টের বিচারপতি আমি নিজেই, হারাব চৌধুরী জয়। এরপর থেকে আমার বাবা হয়ে ওঠে নেশাগ্রস্ত আধা পাগল, আর পরিবারের কাছে আমি হয়ে উঠি অবহেলার শিকার। শ্যাম ফোনটা লাউডে টেবিলে রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। শ্যামের গলে এবার কাঁপা কাঁপা শব্দ। সে বলে উঠল, তুই কি জানিস এটা করলে তোর পেছনে গোটা রাষ্ট্র লাগবে? শ্যামের কথায় জয় হেসে দেয়, আমার পেছনে জনগণ আছে যারা সত্য জানার অপেক্ষায়। তোর মতো বন্ধুরাও যদি পাশে থাকে তাহলে আমি একা না। এরপর সেই রাতেই ওরা সবাই এক এক করে ঢাকা শহর ত্যাগ করে। জয়ের কথা মতো ওরা 5 জন জয়ের ঠিকানায় চলে আসে। জয় ভালো করে জানতো এটা কোনো সাধারণ খেলা নয়, এটা পলিটিক্যাল খেলা। এই খেলার মধ্যে থেকে যে কাউকে আইন সন্দেহ করবে। জয় আইনকে সেই সুযোগ না দিয়ে আইনকে সুজিয়ে সেখান থেকে চলে আসে। জয়ের কাজিন লিপ্ত ছিল টাঙ্গাইলে। এরপর সবাই টাঙ্গাইলে চলে আসে। একটা রুমের মধ্যে জয় আগে থেকেই এসে বসে আছে। এরপর এক এক করে সিয়াম, নাফিস, তিথি, রনি, রবিন 5 জনে প্রবেশ করে রুমের মধ্যে। সিয়াম হতবাক চোখে জয়ের দিকে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে গলার স্বর নিচু করে বলে, তুই বদলে গেছিস জয়, একদম অন্য মানুষ হয়ে গেছিস। কিন্তু ভাই, এত বড় খেলায় নামলে একটা ভুল তোর সব শেষ হয়ে যেতে পারে। এটা কি তোর মাথায় আছে? জয় ধীরে ধীরে এগিয়ে এসে সিয়ামের দিকে। বন্ধ রুমের মধ্যে ছোট্ট একটা জিরো লাইট জ্বলছে। জয় সিয়ামের কাঁধে হাত রেখে বলে, ভুল করার জন্য আমার আর কিছুই নাই রে ভাই। হারানোর সব কিছু তো আগেই শেষ হয়ে গেছে। এখন শুধু সত্য উন্মোচনের লড়াই। তোরা এই লড়াইয়ে আমার সাথে না থাকলেও সমস্যা নেই। খেলার জগতে আরাব চৌধুরী জয় একাই খেলতে পারবে। জয়ের কথা শুনে সবার মুখে চিন্তার রেশ। ওরা সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে। সিয়াম হতাশ গলায় বলে, সরকার কিন্তু চুপ করে বসে নাই। ওরা এখন ঘোষ ড্রাগন নামক হ্যাকার গ্রুপকে খুঁজতে দেশের সব ইন্টেলিজেন্স নামিয়ে দিয়েছে। জয় ঠোঁটে বাঁকা হাসি টেনে আবার সিগারেটে আগুন জ্বালায়। ফর্সা চেহারার অধিকারী সুদর্শন যুবকের ঠোঁটে জ্বলন্ত সিগারেটে সবাই জয়ের দিকে তাকায়। জয় দরজার কাছে এসে মুচকি হেসে বলে ওঠে, তোরা জানিস ঘোষ ড্রাগনের লিডারকে? সিয়াম চোখ কুচকে তাকিয়ে থাকে। সিয়ামের সাথে সাথে সবাই জয়ের দিকে তাকিয়ে আছে। তাদের মধ্য থেকে নাফিস বলে ওঠে, তুই না তো? জয় এবার মুখটা কাছে এনে ধীরে ধীরে ফিস ফিস করে বলে, না, আমি লিডার না। আমি সেই ছায়া যে লিডারকে লুকিয়ে রাখে। জয়ের কথা শুনে সিয়াম চমকে উঠে বলে, মানে তাহলে কে? জয় গম্ভীর গলায় বলে,
তুই যাকে হ্যাকার ভাবিস সে আসলে পুরো একটা নেটওয়ার্ক চালায়। আমি শুধু তার এক্সকিউশন। সে সব কিছুই দেখে কিন্তু কারোর চোখে পড়ে না। সেই লিডারকেই সবাই ডাকে ড্রাগন কিং নামে। স্যাম জয়ের কানে কাছে মুখ নিয়ে ধীরে ধীরে ফিস করে বলে, এই ড্রাগন কিং কে, তুই চিনিস? জয় জোরে জোরে হাসতে শুরু করে। একটা রুমে 6 জন মানুষ। জয় সবার মাঝখানে এসে নরম স্বরে বলে, চিনি না, কিন্তু আমি জানি একদিন আমার হাতেই তার পরিচয় প্রকাশ পাবে। তখন শুরু হবে আসল যুদ্ধ। অপরিচিতা বনাম ঘোস্ট ড্রাগন। বাতাস থমকে যায়। চারিদিকে শুধু একটা চাপা উত্তেজনা। সিয়াম স্তব্ধ। আর জয় ধীরে ধীরে বেলকনিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, শুরু হয়েছে পরিবর্তনের ঝড়। এবার সত্যকে কেউ আটকাতে পারবে না। হা 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 হা। সবাই চুপচাপ রুমের মধ্যে বসে আছে। যে যার মতো ল্যাপটপ অন করে বসে পড়ে। অন্যদিকে ঢাকা গোয়েন্দা দপ্তর। রাত 11টা। একটা ঘরে গভীর আলো আধারিতে বসে আছেন দেশের সর্বোচ্চ সাইবার ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান। সামনে রাখা বড় স্ক্রিনে ভেসে আছে একটি লাল সাইন, গোস্ট ড্রাগন অ্যাক্টিভ। হঠাৎ দরজার পাশে দাঁড়ায় এক তরুণ, চোখে শার্প ফোকাস, পরনে কালো জ্যাকেট, হাতে সাইবার রিপোর্ট। স্যার, আমি অফিসার আয়ান রহমান, নতুন নিয়োগপ্রাপ্ত ইন্টেলিজেন্স স্পেশালিস্ট। প্রধান তাকে এক ঝলক দেখে বলেন, গোস্ট ড্রাগনের ফাইল পড়েছো? অ্যান চোখ থেকে কালো সানগ্লাস খুলে মাথা নিচু করে বলে, জি স্যার, আমার ধারণা এই গ্রুপ সরকারের ভেতরের কেউ নিয়মিত লিক করছে। এদের থামাতে হলে প্রচলিত পথে হবে না। প্রধান চোখ তুলে তাকিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে উঠল, তাহলে তুমিই শুরু করো। তুমি এই মিশনের একমাত্র ছায়া অফিসার। প্রয়োজনে আইনের বাইরে গিয়ে কাজ করতে পারো। টার্গেট গোস্ট ড্রাগনের মেম্বার, যে কে খুঁজে বের করা। অ্যান কিছু না বলে বেরিয়ে পড়ে। পরের দিন ঢাকা শহর গোপন এক ক্যাফে। অ্যান ল্যাপটপ খুলে গোস্ট ড্রাগনের পূর্বের লিঙ্ক ট্র্যাক করতে থাকে। হঠাৎ এক ফাইল খুলতেই স্ক্রিনে ফ্ল্যাশ হয়ে ওঠে, লুকিং ফর মি এজেন্ট জে, আইপি ট্র্যাকড ইউ ফার্স্ট, গেম ইজ অন। অ্যান থমকে যায়। উঠে যে এর আইপি অ্যাড্রেস চেক করে। সাথে সাথে আইনের কাছে দৃশ্যপট বদলে যায়। অন্যদিকে জয় নিজের স্ক্রিন থেকে আইনের প্রোফাইল খুলে বলে, নতুন প্লেয়ার এসেছে বোর্ডে, নাম আয়ান রহমান, স্মার্ট, সাইবার অধিদপ্তর থেকে গোয়েন্দা, কিন্তু একা। চল একটু পরীক্ষা নেওয়া যাক এই সিস্টেম বয়েজের। ক্যাফে আইনের পাশে থাকা আরও একটি ল্যাপটপ হঠাৎ নিচে নিচে রিপোর্ট হয়ে যায়। স্ক্রিনে ভেসে ওঠে, লেভেল 1 পাস, ইফ ইউ ক্যান ওয়েলকাম টু দ্য শ্যাডোজ। অ্যান্ড বুঝে যায় এটা স্রেফ একটা লড়াই না, এটা একটা ইনভাইট। গোস্ট ড্রাগন তাকে খেলায় ডেকে নিচ্ছে। এভাবে শুরু হয় জয় আর আয়নের এক অভূতপূর্ব মানসিক ও ডিজিটাল যুদ্ধ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, আসলে কি আয়ন শুধু একজন অফিসার, নাকি তার অতীতও আছে বন্ধু ছাড়া কোনো চাপা সম্পর্ক? জয়ের সাথে শুরু হয়েছে এই দুইজনের সাইবার যুদ্ধ। অ্যান তাদের পাতানো ফাঁদে পা দিয়ে ফেলে। অ্যান তাদের ফাঁদে পা দিতেই অ্যানের ল্যাপটপে গোস্ট ড্রাগন টিমের কন্ট্রোলে নিয়ে নেয়। অ্যান বুঝতে পারে না যে তার ল্যাপটপ তাদের কন্ট্রোলে। 1 মিনিটের মধ্যেই গোস্ট ড্রাগন টিম বেরিয়ে যায়। এরপর অ্যান খুব ভালো করেই জানে যে এই ঘোস্ট ড্রাগন হ্যাকার গ্রুপ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারে। ইভেন সরকারের সব গোপন তথ্য ফাঁস করতে পারে। অন্তত তার সাথে পেরে ওঠা সম্ভব নয়। এটা ভেবে আইন সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, আমার দেশ আমাদেরই রক্ষা করতে হবে। কে কি বলল আমরা সেদিকে না দেখে আমরা সবাই আমাদের মতো করে দেশের উন্নয়নের কাজ চালিয়ে যাব। আপনারা হয়তো অনেকেই অবগতি আছেন, কয়েকদিন ধরে আমাদের নামে ভুয়া নিউজ চালাচ্ছে অপরাধীরা। সে যেই হোক না কেন, খুব শীঘ্রই তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এখানে একটা প্রশ্ন থেকেই যায়, আসলে যারা এই নিউজ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে এদের কাউকে কি আপনার সন্দেহ হয়? মানে আমি বোঝাতে চেয়েছি, আপনি কাকে সন্দেহের তালিকায় রাখছেন? আমরা কি তার নাম বা পরিচয় জানতে পারি? আসলে আমরা যেহেতু এখনো তাদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে ব্যর্থ, সেই কারণে এই মুহূর্তে কারোর নাম বা পরিচয় প্রকাশ করা সম্ভব নয়।
তবে একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে এই কাজের পেছনে কিছু শিক্ষার্থী জড়িত। আমরা যেভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি, যেভাবে তাদের সুযোগ সুবিধা দিয়েছি, ছাত্রবৃত্তি, ফ্রি ওয়াইফাই, আধুনিক শ্রেণীকক্ষ, অনলাইন ক্লাসের সুবিধা, তা অনেক দেশেই কল্পনাতীত। অথচ তারাই এখন আমাদের বিরুদ্ধে ভুয়া, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ তৈরি করছে। আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই ধরনের ষড়যন্ত্রমূলক আচরণ বরদাস্ত করা হবে না। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়, যদি এই অপচেষ্টা অব্যাহত থাকে, তাহলে আমরা বাধ্য হব কঠোর সিদ্ধান্ত নিতে। প্রয়োজনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে দ্বিধা করব না। যারা শিক্ষার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যারা গুজব ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করতে চায়, তাদের জন্য এদেশে কোনো সহানুভূতি নেই। শিক্ষা যেন দায়িত্বের প্রতীক হয়, নৈতিকতার নয়। পতনের বাহক এই চেতনায় আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা লক্ষ্য করছি কিছু অদৃশ্য শক্তি শিক্ষাঙ্গনকে ব্যবহার করে একটি গভীর ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে। এদের উদ্দেশ্য একটাই, জাতিকে দিকভ্রষ্ট করা, বিভাজন সৃষ্টি করা এবং আমাদের তরুণ প্রজন্মকে পথহারা করে দেওয়া। কিন্তু রাষ্ট্র এই চক্রান্তকারীদের চিহ্নিত করতে প্রস্তুত। আমাদের গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে নির্দিষ্ট কিছু নাম, সংযোগ ও বার্তালাপ সংগ্রহ করেছে। শিগগিরই জাতি জানতে পারবে কারাই অশুভ পরিকল্পনার নেপথ্যে আছে। আমরা কাউকে ছাড় দেব না। গুজব, উস্কানি এবং অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই দেশ উন্নয়নের পথে আর কেউ যেন সেই পথ রুদ্ধ করতে না পারে, সেটাই আমাদের অঙ্গীকার। সবার কাছে আমার আহ্বান, দেশের জনগণ ও আইন শৃঙ্খলা সতর্ক থাকুন, যুক্তির ওপর দাঁড়ান। দেশপ্রেম মানে কেবল আবেগ নয়, সত্য, দায়িত্বের সঠিক অবস্থান গ্রহণ। সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন অনেক টিভি চ্যানেলের সাংবাদিক। পেছন থেকে কয়েকজন সাংবাদিক ফিসফিস করে বলে, তবে কি সরকার এখনো বিরোধী পক্ষের ছাত্র সংগঠনের দিকে ইঙ্গিত করছে, নাকি এটা কোনো আন্তর্জাতিক প্রয়োজনা? সেখানে অনেকেই গুনগুন করে শুরু করে তাদের মধ্য থেকে পরিচিত এক সাংবাদিক বাইরে গিয়ে মোবাইলে চুপি চুপি কাউকে বলে, 3 নম্বর ফাইলটা এখনই অ্যাক্টিভেট করো, দেশের ভিতরে যুদ্ধ শুরু হয়েছে। বর্তমানে আমাদের তথ্য অস্ত্র। প্রধানমন্ত্রী সামান্য থেমে চোখ বুলালেন সম্মেলন কক্ষে উপস্থিত সাংবাদিকদের দিকে। পাশে দাঁড়িয়ে থাকা প্রধানমন্ত্রী পেয়ে মাথা ঝুঁকিয়ে দিল কানের কাছে মুখ নিয়ে, কিছু একটা বলে আবার বলতে শুরু করে, আমরা শুধু মাঠে নয়, এখন মস্তিষ্কের যুদ্ধে নেমেছি, যেখানে তথ্যই অস্ত্র, বিভ্রান্তি বিস্ফোরক। যারা নিজেদের তথ্য যোদ্ধার দাবি করে, তারাই আজ মিথ্যার দালাল। তবে মনে রাখবেন, রাষ্ট্র তাদের সম্পর্কে সব জানে, নাম, সময়, সংগ্রাম, এমনকি রাত 2টায় লেখা এনক্রিপ্টেড বার্তাও আমাদের হাতে পৌঁছেছে। একটা নিস্তব্ধতা কক্ষটাকে ঢেকে ফেলে। এমন সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব সামনে এগিয়ে আসে। কানে কিছু ফিসফিস করে বলার পর প্রধানমন্ত্রী হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, দেখুন, অ্যাজুরা 4 কোড নেমে পরিচালিত একটি সাইবার মিশন গত 3 সপ্তাহ ধরে আমাদের শিক্ষানীতির উপর কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ভুয়া ভিডিও ছড়াচ্ছে। তদন্তে দেখা গেছে এসব কন্টেন্ট বাংলাদেশের কোনো ছাত্রধারা তৈরি। এটি পরিচালিত হচ্ছে একটি সার্ভার থেকে। আপনাদের প্রশ্ন করা উচিত, কে এই ঘোষ ড্রাগন এবং কেন তারা আমাদের শিক্ষা, তরুণ সমাজ ও নৈতিকতা ধ্বংসে এত উৎসাহী? এটা কি নিছকই তথ্যযুদ্ধ, নাকি বড় কোনো রাজনৈতিক ধ্বংস পরিকল্পনার ট্রায়াল রান? কথাগুলো বলে কেন জানি প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে উঠে চলে যায়। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। কয়েক মিনিট পর প্রধানমন্ত্রী গিয়ে বলে ওঠে, ম্যাডাম, আমরা খুঁজে পেয়েছি এমন একটা ভিডিও যা এখনও প্রকাশ করা হয়নি। সেটি প্রকাশ পেলে গোটা দেশ উত্তাল হয়ে উঠতে পারে। এখন আমরা কি করব? সবাই চুপচাপ। মন্ত্রীর চোখে মুখে উত্তপ্ত রাগের চাহনি আর মনের মধ্যে আতঙ্কের রেস। সেই মুহূর্তে এক গোপন জায়গায় ঢাকার অদূরে একটি পরিত্যক্ত মিলের ভিতরে একজন মুখোশধারী ব্যক্তি ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে হেসে বলে, সময় এসেছে, ফাস্ট 2 চালু করো। স্ক্রিনে ভেসে ওঠে লেখা, অপারেশন সাইলেন্ট রিপিলিয়ন অ্যাক্টিভেটেড। বোঝানোর ক্ষেত্রে লেখাগুলো দেওয়া হয়েছে। পুরো সরকারি মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। আর অন্যদিকে এমন নিউজ দেখে
ছাত্র জনতার মধ্যে এক অদ্ভুত বিদ্রোহী স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। হাজার হাজার শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছে, লাইভে এসে নিজের ক্ষোভ উগরে দিচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পোস্টার পড়ছে, আমরা প্রশ্ন চাই, গুজব নয়, সত্য চেপে রাখা যায় না, শিক্ষার নামে শাসন চলবে না। একাধিক ছাত্র গঠন অঘোষিতভাবে রাস্তায় নেমে পড়েছে, কোথাও গণবিক্ষোভ, কোথাও হঠাৎ হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও। সন্ধ্যার পরপরই রাজু ভাস্কর্যের সামনে বিশাল জমায়েত, মাইক ছাড়াই চলছে বক্তব্য যেন অচেনা এক অগ্নি স্ফুলিঙ্গ, চেতনার বিস্ফোরণ। অন্যদিকে সরকারের গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, এমনকি সাইবার ক্রাইম ইউনিট রাতভর মিটিং করেছে। ভেতরে কেউ কি তথ্য ফাঁস করেছে নাকি বাইরে কোনো হ্যাকার গ্রুপ, সবই ধোঁয়াশা। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ উপদেষ্টা গোপনে ফোন করলেন। স্যার, এটা আর কেবল গুজব না, ছাত্রদের হাতে কিছু রিয়েল ডকুমেন্ট গেছে, কারা দিল তা জানি না, তবে এর মধ্যে এমন কিছু আছে যা লিক হলে শুধু সরকার না, গোটা প্রশাসনই ধসে পড়বে। এমন কথা শুনে হাত থেকে ফোনটা পড়ে যায়, চোখে মুখে বিষণ্ণতার ছাপ। প্রধানমন্ত্রী একটু থেমে বলে ওঠেন, তাহলে শুরু হোক অপারেশন ব্ল্যাক আউট। কে গুজব ছড়াচ্ছে সেটা জানার দরকার নেই, কে জানে সত্য সেটাই বিপদ। এরপর দেশের কয়েকটি জনপ্রিয় নিউজ পোর্টাল রাতারাতি বন্ধ করে দেওয়া হয়, কিছু সোশ্যাল অ্যাকাউন্ট মুছে যায়। কিন্তু সত্য কি চাপা পড়ে যায় নাকি সব কিছু আবার ভয়াবহতার রূপ নেবে? রুমের মধ্যে ঘনিষ্ঠ উপদেষ্টা ছাড়া আর কেউ নেই। প্রধানমন্ত্রী নিজে সব বাহিনীর প্রধানকে ফোন করে গণভবনে আসার কথা বলে। শহরের মানুষ যখন সবাই ঘুমে, ঠিক তখন গণভবনের মধ্যে লাইট জ্বলছে। রাত 2:26, 4 বাহিনী 4 প্রধান গণভবনে উপস্থিত। কয়েক মিনিট পর প্রধানমন্ত্রী আসলেন। কেউ কোনো কথা বলছে না, সবাই চুপ। গণভবনের বন্ধ রুমের মধ্যে বসে আছে 4 বাহিনীর প্রধান। কিছু বলার আগেই প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ উপদেষ্টা এক এক করে 4টা লাগেজ নিয়ে আসলেন। লাগেজগুলো পাশে রেখে জায়গায় রেখে চলে গেলেন। ঠিক তখনই প্রধানমন্ত্রী উঠে দাঁড়িয়ে বলে উঠলেন, আমি আপনাদের এখানে কেন রেখেছি এটা হয়তো আপনাদের অজানা নয়। বর্তমান দেশে যা পরিস্থিতি, আমি জানি এই মুহূর্তে আমার টিকে থাকা অনেক কষ্টসাধ্য। এখানে আপনাদের 4 জনের জন্য 80 কোটি টাকা আছে। আপনারা কিভাবে আমাকে ক্ষমতায় রাখবেন এটা আপনারা ঠিক করবেন। আমি ক্ষমতা হারাতে চাই না, আমার ক্ষমতা চাই, মানে চাই। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, 4 বাহিনীর প্রধান একে অপরের দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রীর চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। বাকিদেরকে কিছু বলতে না দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান দাঁড়িয়ে বলে উঠলেন, ম্যাডাম, আপনি যা বলছেন ভেবেচিন্তে বলছেন তো? আপনার কথা মতন কাজ করতে গেলে দেশের মধ্যে অনেক বড় ধরনের সমস্যা হবে। আর এবার ছাত্ররা নামছে মাঠে, আমরা তো তাদের উপর গুলিও চালাতে পারি না। বিমান বাহিনী প্রধানের কথা শুনে প্রধানমন্ত্রী আরও রেগে যান। তিনি ঘরজোড়া ধমকে ওঠেন, আপনারা কাদের পক্ষ নিচ্ছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আজ যদি রাষ্ট্র ব্যবস্থার ভিত কেঁপে ওঠে তবে তার দায় কার? এসব ছাত্রদের নাকি আপনাদের মতো সিদ্ধান্তহীন কর্মচারীদের? সবাই চুপ করে বসে আছে। সবার দিকে তিক্ত দৃষ্টিতে তাকিয়ে টেবিলের উপরে মুষ্টি মেরে বলে উঠলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাষ্ট্রবিরোধী স্লোগান, গোপন নেটওয়ার্ক, ষড়যন্ত্র। আর আপনাদের বক্তব্য হচ্ছে গুলি চালাতে পারি না। আমি বলছি গুলি চালাতে, কিন্তু নিয়ন্ত্রণ তো করতেই হবে। এই মুহূর্তে যদি রাষ্ট্র নরম হয় তাহলে কাল এরা প্রশাসনের গায়ে হাত দেবে। ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, মাথা নিচু করে সমস্ত কথা শোনার পর উঠে দাঁড়িয়ে নরম স্বরে বলে উঠলেন, কিন্তু ম্যাডাম, মিডিয়া আর আন্তর্জাতিক মহল যেভাবে পরিস্থিতি দেখছে, তাতে যদি সেনাবাহিনী নামে আমরা আরও কোণঠাসা হব। প্রধানমন্ত্রী নরম না হয়ে বরং আরও রেগে গম্ভীর হয়ে বলে উঠলেন, আমি চুপ করে বসে থাকবো না। এই আন্দোলনের পেছনে কারা আছে, কারা ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে ষড়যন্ত্র করছে সেটা আমার জানা দরকার। বিমান বাহিনীর প্রধান, আপনি আপনার ফোর্স সোর্স ব্যবহার করুন। আমি এবার অপারেশন ব্ল্যাক আউট অনুমোদন দিলাম। ঘরজোড়া নীরবতা নেমে আসে। সবাই বুঝতে পারে কিছু একটা ভয়াবহতা ঘটতে যাচ্ছে।
অপারেশন ব্ল্যাক আউট এই নামটা শুনি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান চোখে মুখে চমকে ওঠেন। কাউকে কিছু না বলতে দিয়েই আবার প্রধানমন্ত্রী উঠে দাঁড়িয়ে টেবিলের উপরে জোরে বাড়ি মেরে বলে ওঠেন, এটা এখন প্রয়োজন, রাষ্ট্রীয় অস্তিত্বের প্রশ্ন, আর কোনো দয়া নয়। যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি ক্ষমতায় থাকতে চাই। কথাগুলো বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে যায়। বাকিরাও উঠে চলে যায়। পরের দিন রাত 12:40 ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুরনো একটা বাসভবনের ছাদে ছায়ার মতো নীরব কিছু তরুণ দাঁড়িয়ে আছে গোল হয়ে। মোবাইল ক্যামেরা, কোনো ইলেকট্রিক ডিভাইস আনতে মানা ছিল। একজন মুখ খোলেন, বয়স 23 কি 24, চোখে পুরো ফ্রেমের চশমা, গলায় কনফিডেন্স। তার নাম তাহসিন। এই আন্দোলনে অঘোষিত নেতা। সবাই তাহসিনের দিকে তাকিয়ে আছে। তাহসিনের একটা কথাতেই কাল থেকে হাজার হাজার ছাত্র জনতার রাস্তায় নামবে। সবার নীরবতা ভেঙে তাহসিন আহমেদ বলে উঠল, এখন আর পিছিয়ে যাওয়ার সময় নেই। প্রধানমন্ত্রী অপারেশন ব্ল্যাক আউট চালু করেছে। এর মানে তারা আমাদের প্রতিটি নড়াচড়া নিঃশব্দে বন্ধ করে দিতে চাই। আমরা যদি এখনই রুখে না দাঁড়াই, কাল আমাদের সবাইকে গায়েব বলে ঘোষণা করে দেবে। ওরা যে কোনো সময় আমাদের অপহরণ করতে পারে। সবার উদ্দেশ্যে আমার একটা কথা, সেটা সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তা পালন করতে হবে। আগামীকাল থেকে আমরা সবাই রাজু ভাস্কর্যের সামনে যাব। সেখানে থেকে আমরা শুরু করব সরকার পতনের ডাক। আরও একটা কথা, আমরা কেউ একসাথে থাকবো না, আমরা সবাই বিভিন্ন স্থানে থাকব। তাহসিনের কথা শেষ হতে পাশ থেকে এক তরুণী ফিসফিস করে বলল, তাহসিন ভাই, আপনার কি মনে হয় আমরা টিকতে পারবো? সরকার তো পুরো সামরিক শক্তি নামাতে প্রস্তুত। তাহসিন হাসে না, কাঁপেও না, বরং গাঢ় গলায় বলে ওঠে, আমাদের সাথে সাধারণ মানুষ আছে। আজ যদি আমরা হারি, তাহলে শুধু ছাত্র নয়, গোটা জাতির কণ্ঠরোধ হবে। আমরা বিকল্প মিডিয়া রেডি করেছি। সরকার ব্ল্যাকআউট করলে আমরা সেই সময়েই সত্যের ব্লাস্ট নামিয়ে দেব। ডিজিটাল রেডিও ফ্রিকোয়েন্সি অফ গ্রিড, ল্যাপটপ, এনক্রিপ্ট, পেনড্রাইভ সব রেডি আছে। হঠাৎ নিচের দিক থেকে এক ছেলের কণ্ঠ ভেসে আসে, তাহসিন ভাই, খবর আছে, গুলশান 45 নম্বর সেক্টরে একটা নির্জন হাউসে স্পেশাল কমান্ডো টিম পাঠানো হয়েছে। সরকার আমাদের মূল সাপোর্ট সেন্টার খুঁজে বের করার চেষ্টা করছে। তাহসিন ছাড়া বাকি সবার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তাহসিন কিছুক্ষণ চুপ থেকে বলে, ভেবেছিলাম এরকম হলে। এখন সবাই শোনো, এই মুহূর্তে থেকেই আমরা চালু করব অপারেশন ডার্ক লাইট। আর অনলাইনে আমাদের সাপোর্ট করবে ঘোস্ট ড্রাগন নামে এক ছোট ভাই। সরকার যখন আলো নিভাবে, আমরা হব একমাত্র মশাল। ঘোস্ট ড্রাগন নামটা শুনে তাহসিন ছাড়া বাকিরা একে অপরের দিকে তাকায়। তাহসিনের সামনে কেউ কিছু বলার সাহস করছে না। তাদের মধ্য থেকে নীরবতা ভেঙে বলে উঠল, তাহসিন ভাইয়া, এটা তো সেই হ্যাকিং টিম। আজ থেকে প্রায় 4 মাস আগে সরকারের গোপন তথ্য ফাঁস করেছিল। অন্যদিকে সরকারের গোপন ঘাঁটি সেক্টর 0 একটি বেসমেন্টের ঘরে প্রধানমন্ত্রীর বিশেষ অপারেশন ইউনিটের সকল সদস্য বসা। দেওয়ালের স্ক্রিনে দেশের সমস্ত বড় ক্যাম্পাস লাইভ ফুটেজ। সামরিক স্পেশালিস্ট কর্নেল শওকত বলেন, ম্যাডাম, আমরা অপারেশন ব্লাড আউটের ফেজ 1 চালু করেছি। 15টি পাবলিক ইউনিভার্সিটির পাওয়ার ও ইন্টারনেট 3 মিনিটের মধ্যে সমস্ত সার্ভার ডাউন করে দিতে পারে। যদি ঘোস্ট ড্রাগন টিম চায়, তখন পুরো দেশ ইন্টারনেট থেকে ছিটকে পড়বে। 1 ঘন্টার জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলে ব্যাংকিং সিস্টেমে বিশৃঙ্খলা দেখা দেবে। অনলাইন ট্রান্সফার, এটিএম লেনদেন, মোবাইল ব্যাংকিং সব বন্ধ হয়ে যাবে। মিডিয়া থেমে যাবে। সংবাদ সংস্থাগুলো হঠাৎ নীরব। জনগণ বিভ্রান্ত হবে, গুজব ছড়াবে। ই কমার্স এবং ডেলিভারি সেবা স্থবির হয়ে পড়বে। হাজার হাজার অর্ডার আটকে যাবে। হাসপাতালের ডিজিটাল সিস্টেম, রোগীর তথ্য ও ওষুধ সরবরাহ প্রক্রিয়া ভেঙে পড়বে। টেলিকম কোম্পানিগুলোর সার্ভার অচল, কল ড্রপ এবং এসএমএস বিলম্ব দেখা দেবে। দেশের নিরাপত্তা সংস্থার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। গোয়েন্দা কার্যক্রম স্তব্ধ। সোশ্যাল মিডিয়ায় বন্ধ হয়ে যাওয়া মানেই জনমতের ওপর ব্ল্যাক আউট, যেটা ক্ষমতার অপব্যবহারও হবে। এতে আমার কিছু যায় আসে না। আমি যা বলেছি তাই করেন। আমি আমার ক্ষমতা ধরে রাখতে চাই এক ঘন্টার
ইন্টারনেট ব্ল্যাক আউট যথেষ্ট, এর পরেরটা পরে দেখা যাবে। জনগণকে আতঙ্কিত করতে, ব্যবসায়ী মহলে অস্থিরতা আনতে এবং সরকার বিরোধী তীব্র ক্ষোভ তৈরি করতে তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে হাজারবার ভাবা দরকার। কারণ এখন আর যুদ্ধ হয় না অস্ত্র দিয়ে, হয় তথ্য দিয়ে। আর যখন তথ্যই বিচ্ছিন্ন করে দেওয়া হয় তখন রাষ্ট্র নিজেই নিজেকে অন্ধ করে ফেলে। কর্নেল শওকতের কথায় প্রধানমন্ত্রী আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। কয়েক মিনিটের জন্য সবাই চুপ। প্রধানমন্ত্রী কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠেন, তারা যাই করুক এবার শিক্ষা দিতে হবে। দেশের ভেতরে রাষ্ট্র গড়ার নামে যারা রাষ্ট্র ধ্বংস করতে চায় তাদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করতে হবে। প্রধানমন্ত্রীর কথাই দুজনে মত দিল, বাকি দুজনে কোনো কথা বলেনি। পরের দিন দুপুর 1টা ব্ল্যাকআউট শুরু। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম 3টি বিশ্ববিদ্যালয়ে একসাথে বিদ্যুৎ চলে যায়। মোবাইল নেটওয়ার্ক অচল। মানুষ দিশেহারা। রুমের মধ্যে আলো নেই বলেই চলে। কিন্তু সেই অন্ধকারে একটি পোর্টেবল প্রজেক্টরে ফুটে ওঠে তাহসিনের চেহারা। এনক্রিপ্টেড ভিডিওর মাধ্যমে তাহসিন আহমেদ বলেন, আপনারা যাদের সন্ত্রাসী ভাবছেন তারাই আপনাদের সন্তান, কিন্তু আপনারা যদি আমাদের নিঃশব্দে মেরে ফেলেন তাহলে আমরা শেষ হওয়ার আগে পুরো পৃথিবী জানবে এই সরকারের আসল রূপ। আমি আহ্বান জানাচ্ছি সকল শিক্ষার্থী রাজপথে নামার জন্যে। আপনাদের ছোট ছোট ভাই বা বোন আগামী দিনের ভবিষ্যৎ, অন্তত তাদের কথা ভেবে আমাদের পাশে এসে দাঁড়ান। তাহসিনের কথার উপর ভিত্তি করে বিভিন্ন কলেজ, ভার্সিটি থেকে ছাত্রছাত্রীদের আগমন ঘটে রাজপথে। এদিকে সরকার অপারেশন ব্ল্যাকআউট শুরু করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে ঘোস্ট ড্রাগন টিম সরকারের ডকুমেন্ট প্রিন্ট করে বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে দেয়। প্রধানমন্ত্রীর জরুরি কনফারেন্স রুম, সময় রাত 2টা। ঘরের ভেতর শুধু ঘড়ি কাটার শব্দ। ডিজিআইটি, স্বরাষ্ট্রমন্ত্রী আর দেশের সবচেয়ে দক্ষ সাইবার নিরাপত্তা উপদেষ্টা উপস্থিত। প্রধানমন্ত্রীর মুখ গম্ভীর, কঠিন গলায় বলে উঠলেন, দেশের ভেতরের শত্রুদের খুঁজে বের করতে হবে। আমাদের এখনই অপারেশন ব্ল্যাকআউট চালাতে হবে। 1 ঘন্টার জন্য ইন্টারনেট বন্ধ করলেই বুঝে যাবে কারা কোথায় গা ঢাকা দিয়েছে। প্রধানমন্ত্রীর কথা শুনে সাইবার উপদেষ্টার চোখে আগুন, রাগে গজগজ করছে। সাইবার উপদেষ্টা তবুও রাগকে কন্ট্রোল করে গম্ভীর গলায় বললেন, ম্যাডাম, আপনি যা বলছেন সেটা যুদ্ধের চেয়েও বিপজ্জনক। সাইবার উপদেষ্টার কথাই প্রধানমন্ত্রী রেগে চেঁচিয়ে বলে উঠলেন, তুমি কি বলছো? আমাদের উপর হামলা হচ্ছে, রাষ্ট্রীয় গোপন ফাইল ফাঁস হচ্ছে, তুমি বলছো কিছু না করতে? আমি বলছি পুরো জাতিকে প্ল্যান করে দিয়ে শত্রু খুঁজতে যাবেন না। ইন্টারনেট বন্ধ হলে ব্যাংকিং ফ্রোজেন, মিডিয়া স্তব্ধ, হাসপাতাল বিপদস্ত, জনগণ আতঙ্কগ্রস্ত। তখন শত্রুরা হাসবে, আপনি হবেন জানোয়ারের শিকার। সাইবার উপদেষ্টা কথাগুলো বলে মাথায় হাত দিয়ে বসে থাকে। বিমান বাহিনী প্রধান উঠে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, ম্যাডাম, এই মুহূর্তে শিক্ষার্থীরা রাস্তায়, আমরা তাদের উপরে গুলি চালাতে পারি না। আবার ইন্টারনেট বন্ধ করলে ওরা আরও কেঁপে যাবে। দেশ 1 ঘন্টা নয় 10 বছর পিছিয়ে পড়বে। প্রধানমন্ত্রী মুহূর্তের জন্য চুপচাপ। সবার সামনে গরম কফির মগ থেকে ধোঁয়া উঠছে। কফির মগে এক চুমুক দিয়ে সাইবার উপদেষ্টা নিচু গলায় বলে উঠলেন, তথ্যকে নিয়ন্ত্রণ করতে হবে, তথ্যকে বন্ধ করে নয়। আমাদের দরকার নিখুঁত নজরদারি, নির্বাচিত ব্ল্যাঙ্কিং, সুনির্দিষ্ট ট্রেনিং, নট এ ন্যাশনাল ব্লাইন্ড। সবাই মাথা নিচু করে বসে আছে। বাহিরে চলছে ছাত্রদের আন্দোলন। প্রধানমন্ত্রী নিচু স্বরে বলে উঠলেন, তোমাকে 6 ঘন্টা সময় দিলাম। যদি হ্যাকারদের অবস্থান বের করতে পারো তাহলে ব্ল্যাকআউট হবে না। যদি না পারো তখন আমি নিজের পদ্ধতিই এগোবো। ঘর জুড়ে ভারী নীরবতা। আর ক্যামেরা ধীরে ধীরে জুম আউট। সরকার জানে বাইরের হ্যাকার নয়, দেশের ভেতরেই কেউই গোপন তথ্য ফাঁস করছে। কিন্তু আসল চমক হলো রাষ্ট্রের ভেতরের আরও একটি অদৃশ্য সরকার গঠিত হয়েছে, যার নাম ঘোস্ট ক্যাবিনেট। তারা দৃশ্যপটে নেই, কিন্তু সিদ্ধান্তের উপরে ছায়া ফেলছে। নীতি, আইন ও প্রযুক্তি ব্যবস্থায় তারা আস্তে আস্তে প্রকৃত সরকারের নিয়ন্ত্রণ কেড়ে নিচ্ছে। সাবেক এক মন্ত্রী, যিনি দুর্নীতির অভিযোগে পদচ্যুত হয়েছিলেন, সেনাবাহিনীর সাবেক এক অফিসার, তিনি মনে করেন দেশের নিরাপত্তা এখন দুর্বলদের হাতে। এক প্রযুক্তি টাইকুন, যার কোম্পানি সরকারি ডেটা হোস্ট করে, তবে সে এখন ডেটা শক্তির বিশ্বাসে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে চায়।
একজন বিখ্যাত বুদ্ধিজীবী যিনি সরকারের প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করেন মিডিয়ায়, কিন্তু নিজে যুক্ত এক গোপন চ্যাট নেটওয়ার্কে পদচ্যুত হওয়া মন্ত্রী বুদ্ধিজীবী সহ বেশ কয়েকজন মিলে প্রায় 2 ঘন্টা কথা বলেন। তারা তাদের কথা শেষ করার কয়েক মিনিট পরেই গোস্ট ড্রাগনের টিম সার্ভার ডাউন করার ঘোষণা দেয়। এমন খবর পেয়ে প্রধানমন্ত্রী নিজেই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন এবং বলেন, শোনো, ইন্টারনেট বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দাও, আর আমাদের অধীনে যেসব টিভি চ্যানেল আছে তাদের বলে দাও ছাত্র জনতা বোমা মারার কারণে ইন্টারনেট সংযোগ ডাউন হয়ে পড়েছে। এই নিউজ ঘোস্ট ড্রাগন পাওয়ার সাথে সাথে পৈশাচিক হাসতে শুরু করে। ঘোস্ট ড্রাগন টিম যা ভেবেছিল ঠিক সেটাই করে দিয়েছে সরকার। ইন্টারনেট ব্ল্যাকডাউনের মাধ্যমে দেশের মিথ্যা বিশৃঙ্খলার সৃষ্টি করা, জনগণকে মনে করানো সরকার ব্যর্থ, তারপর তৃতীয় শক্তি হিসাবে নিজেদের উপস্থাপন করা যারা দেশ চালাতে সক্ষম, এবং সবশেষে একটা ডিজিটাল অভ্যুত্থান, সেখানে সব ডেটা, প্রশাসনিক নিয়ন্ত্রণ, এমনকি সামরিক যোগাযোগ পর্যন্ত এদের দখলে থাকবে। সাইবার উপদেষ্টা কিভাবে টের পায়? রাত 3টায় সে সরকারের সার্ভারে এক অদ্ভুত কোড দেখে একটা চেইন রিকোয়েস্ট, যা শুধু সুপার অ্যাডমিন অ্যাক্সেস সম্ভব, অথচ সরকার পক্ষের কেউই এটা দেয়নি। কোড ট্রেস করতে করতে সাইবার টিম বুঝে যায় আমরা বাইরের শত্রুকে খুঁজছি, অথচ আসল বিপদ তো এখানেই বসে আছে ভেতরে। প্রধানমন্ত্রী নিজেও জানেন গোস্ট ক্যাবিনেট তাকে ঘিরে ফেলেছে, তাই তিনি ইচ্ছে করে অপারেশন ব্ল্যাক আউটের নামে তাদের টোপ ফেলছেন। সবাই বসে আছে আন্ডারগ্রাউন্ডে একটি রুমের মধ্যে। ঠিক তখনই স্ক্রিনে ভেসে ওঠে, যারা সত্যিকারের শক্তি চায় তারা প্রথমেই ব্ল্যাকআউট ঠেকাতে চাইবে না, তারা সেটা কাজে লাগাবে। সরকারের সাইবার কর্মকর্তা রেগে যায়, সাথে প্রধানমন্ত্রীও রেগে যায়। তাহলে কি ছাত্র জনতার কাছে সরকারের হার মানতে হবে? শেষে কি হবে? এটা এখন দুই পক্ষের খেলা। একপাশে প্রধানমন্ত্রীর ও প্রযুক্তি উপদেষ্টার জোট, অন্যদিকে ঘোস্ট ক্যাবিনেটের ভয়ানক বুদ্ধিমত্তা ও প্রভাবশালী লোক। এখন প্রশ্ন, রাষ্ট্র বাঁচবে না ভেতরের সরকার বাস্তব রাষ্ট্রকে গিলে ফেলবে? সরকারের মধ্যে অনেকের মনের প্রশ্ন বিদ্যমান। দেশে বড় বড় সাইবার নিরাপত্তা থাকা সত্ত্বেও সরকার যখন নড়বড়ে করে রাখে সাইবার, তখন এটা নিয়ে বিভিন্ন দেশের সাইবার যোদ্ধারা এগুলোকে পুঁজি করে লুটে নেয় হাজার হাজার কোটি টাকা, আর বাংলাদেশের দক্ষ সাইবার যোদ্ধারা পড়ে রয় অবহেলায়। বাংলাদেশ সরকারের অনুমতি টিম সংখ্যা 5-6টা, তার মধ্যে একটি জাতীয় সিআরআরটি, জাতীয় রেসপন্স টিম 1টি, নির্বাচন কমিশন, গণভবন, তিতাস প্রতিটি স্বগঠিত সিইআরটি প্রায় 3টি, থানা মেট্রো পুলিশের সাইবার টিম, ডিএমপি ও সিআইডি অন্যান্য ইউনিট 3টি, টিম টাইগার ফোর্স, সিসিডিইউ তথ্য মন্ত্রণালয়াধীন ইউনিট 1টি, ডিজিএফআই সাইবার ইন্টেলিজেন্স ব্যুরো, সামরিক গোয়েন্দা বিভাগ 1। মোট আনুমানিক 5 থেকে 6টি উল্লেখযোগ্য এবং পরিচিত টিম রয়েছে। তবে পুলিশের মধ্য থেকেই আরও একটি স্থানীয় ফোর্স থাকতে পারে, কিন্তু এদের থেকে সরকার ভালো কোনো বৈশিষ্ট্য আছে কিনা এগুলো সরকার দেখার প্রয়োজন মনে করে না। সরকার সবসময় চায় তার দলের হয়ে গুণগান যে গাইতে পারবে, বড় বড় জায়গায় তাকে বসানো হয়। সে কতটা যোগ্য সেটা কখনো দেখতে চাইবে না। ঠিক তখনই বিভিন্ন দেশের বড় বড় সাইবার যোদ্ধারা সেই সব দুর্বলতাকে পুঁজি করে সরকারের বিভিন্ন কুকর্ম জনসম্মুখে প্রকাশ হয়। বর্তমান সময়ের সরকার দেশের কিসে ভালো হবে সেটা দেখার বিষয় নয়। শুধু সরকার বলে না, যে সরকার দেশ চালানোর দায়িত্ব পালন করতে আসে সেই সরকার আগে চিন্তা করে কি করে নিজের ব্যাংক ব্যালেন্স করতে হবে। এদিকে সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যস্ত, আর অন্যদিকে ছাত্র জনতা স্বৈরাচারকে দেশ ছাড়া করতে মরিয়া। পুলিশ যখন স্বৈরাচারের পক্ষে, তখন পুরো দেশের জনগণ ছাত্রদের পক্ষে রাস্তায় নেমে আসে। পরের দিন রাত 1টা সকল এমপি মন্ত্রীদের গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী। সবাই উপস্থিত, প্রধানমন্ত্রী নেই। প্রায় 25 মিনিট পর প্রধানমন্ত্রী গণভবনের একটা কক্ষে প্রবেশ করেন। মুখে চিন্তার ভাঁজ নিয়ে নরম স্বরে বলে ওঠেন, আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, চোখ কান খোলা রেখে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন।
আজ রাতে অপারেশন ব্ল্যাকআউট আরও কঠিন দেখতে চাই। একদিকে গোস্ট ড্রাগন, অন্যদিকে ছাত্র জনতা। আমি পাগল হয়ে যাব। যেভাবেই হোক অপারেশন ব্ল্যাকআউটের এমন ভয়াবহ রূপ আগে কখনো দেখেনি, এমন অপারেশন চালাও। প্রধানমন্ত্রীর কথা শুনে সবাই মাথা নিচু করে বসে আছে। কয়েক মিনিটের জন্য গণভবনের ছোট্ট রুমটা যেন নীরবতা নেমে এসেছে। পাশ থেকে প্রধানমন্ত্রী পি বলে উঠল, ম্যাডাম, আপনি অনুমতি দিলে আমি কথা বলতে পারি? বলো, কি বলবে? আমি জানি না আমার ছোট্ট মাথায় কথাগুলো আপনাদের পছন্দ হবে কিনা। বর্তমান প্রযুক্তি সম্পূর্ণ দেশ এটা। এখানে শিশু থেকে বয়স্ক পর্যন্ত সবার হাতে মোবাইল ফোন। আর এই সময়ে আমরা যখন অপারেশন ব্ল্যাকআউট কঠিন করতে চাইবো, ঠিক তখনই জনগণ এটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে শুরু করবে। এর চেয়ে ভালো আগে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, আর সেটা আজ রাতেই করতে হবে। ইন্টারনেট সার্ভার ডাউন করতে হবে এবং আমাদের দলের কিছু ছেলেপিলে সেখানে গিয়ে কয়েকটা ককটেল নিক্ষেপ করে চলে আসবে। এরপর কি করতে হবে বাকিটা আপনাদের দায়িত্ব। এরপর গণভবনের ছোট্ট রুমের মধ্যে কয়েকজনের মুখে হাসি ফুটে উঠল, বিশেষ করে প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজনের। এরপর প্রধানমন্ত্রী কয়েক মিনিটের জন্য পাশের রুমে চলে যায়। টেলিফোনে কথা শেষ করে আবার আগের রুমে ফিরে আসে। সবাই বেশ মনোভাব নিয়ে বসে আছে। প্রধানমন্ত্রী মুচকি হেসে নয়নকে বললেন, নয়ন আমার বিয়ে, কি বলেছে সেই অনুযায়ী তুমি কাজ করো। আমি কিছু কাজ করে দিয়েছি, এবার এটাকে সুন্দরভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করতে হবে। তার আগে তুমি ইন্টারনেট সার্ভার রুমে আগুন জ্বালিয়ে দিবা। এরপর বাকি খেলাটা আমি সেখানে গিয়ে সুন্দর করে খেলবো। আমার দেশের মানুষ আবেগী, এদের সামনে দুফোঁটা চোখের পানি ফেললেই ওরা মোমের মতো গলে যাবে, ইভেন আমাকেই চাইবে। ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারের সিক্রেট রুমে আলো আধারে ঘেরা পরিবেশ। মিটিং টেবিলের এক পাশে দাঁড়িয়ে আছে প্রধানমন্ত্রী, অন্য পাশে অপারেশনের প্রধান কর্নেল রাশেদ। সবার চোখে মুখে চিন্তার ভাঁজ। টেবিলে রাখা পানি গ্লাস থেকে পানি খেয়ে প্রধানমন্ত্রী বলেন, রাশেদ, সময় এসে গেছে। আগুনটা আজ রাতেই লাগাবে। সার্ভারের ভেতরে থাকা সব ব্যাকআপ যেন পুড়ে ছাই হয়ে যায়। আমি চাই সকালে নিউজে মানুষ দেখুক আমরা দেশের জন্য কাছি। ম্যাডাম, সিকিউরিটি লেভেল 3 চলছে। সার্ভার রুমে ঢোকা সহজ হবে না। কর্নেল রাশেদের কথা শুনে সবাই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী ঠান্ডা গলায় বলেন, তুমি ঢুকতে না পারলে অন্য কাউকে দায়িত্ব দাও, কিন্তু আগুনটা লাগাতেই হবে। রাত 2:43। শহরের কেন্দ্রে অবস্থিত ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ বিল্ডিংয়ের ভেতরে কালো পোশাকে দুজন ব্যক্তি ঢুকে পড়ে। হাতে ক্যানিস্টারে ভর্তি স্পেশাল অ্যাক্সিলারেট। কয়েক মিনিটেই সার্ভার রুমের ভেতরে ধোঁয়া আর আগুন ছড়িয়ে পড়ে। বাইরের সিসিটিভি মনিটরে ঝলসে ওঠা লাল কমলা আলো। ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, কিন্তু খুব দ্রুত ফায়ার সিস্টেম হ্যাক করে বন্ধ করে দেয় এক অদৃশ্য হাত। যেন আগুন আরও তীব্র হয়। ভোর 6টা। দেশ জুড়ে ইন্টারনেট স্লো, কিছু সাইট ডাউন। নিউজ পোর্টালে ব্রেকিং নিউজ। রাতের অগ্নিকাণ্ডে জাতীয় ইন্টারনেট সার্ভার রুম সম্পূর্ণ পুড়ে গেছে। কোটি কোটি মানুষের তথ্য এখন ঝুঁকিতে। দুপুরে প্রেস ব্রিফিং। ক্যামেরার সামনে প্রধানমন্ত্রী আসেন সাদা শাড়ি পরে, চোখে লালচে আভা, হাতে সাদা রুমাল। ভিড়ের মধ্যে কয়েক সেকেন্ড তিনি থেমে থেমে চোখের কোণে জমে থাকা জল মুছে কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, আমাদের প্রযুক্তি অবকাঠামোতে আজ নির্মম আঘাত হানা হয়েছে। এটা শুধু সার্ভার নয়, এটা আমার সন্তানের মতো। আমি জানি এই দেশ কষ্টে আছে, আমি আপনাদের পাশে আছি। টেলিভিশন স্ক্রিনে মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে হ্যাশট্যাগ আমাদের ম্যাডাম, আমরা আপনার সাথে। মিডিয়া রুমে ভেতরে প্রধানমন্ত্রীর হালকা হাসি চেপে রেখে পাশে থাকা কর্নেল রাশেদকে ফিস ফিস করে বলেন, খেলা শুরু, এবার দেখো মানুষ কিভাবে গলে যায়। পরের দিন সকাল। ঢাকায় রাস্তায় ব্যানার, পোস্টার, হাতে হাতে প্লাকার্ড, আমাদের নেতা, আমাদের মা। ম্যাডাম, আমরা আপনার সাথে আছি। টিভি চ্যানেলে একের পর এক টক শো। উপস্থাপকরা চোখে জল এনে বলছেন, টক শো হোস্ট যে মানুষ নিজের কষ্ট লুকিয়ে দেশের জন্য কাঁদতে পারে, তার মতো নেতা আমরা কোথায় পাবো। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে হৃদয় স্পর্শী ভিডিও বানানো শুরু হয়েছে।
প্রতিটি ভিডিওতে তার কাদা মুখের ক্লোজ শট, পিছনে নরম সুরে গান আর ক্যাপশন, মা শুধু মা নয়, দেশের মা। একই সময়ে রাজধানীর অন্য প্রান্তে বিরোধী দলের গোপন মিটিং। টেবিলে জড়ো হয়ে বসেছে কয়েকজন শীর্ষ নেতা, সবাই চুপচাপ, যেন কিছু বললে ভুল হবে। মানুষ পাগল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া পুরো ওদের দখলে। আমরা এখন কিছু বললে মনে হবে আমরা এই ঘটনার দোষী। সবাই অবাক হয়ে বসে আছে একটি রুমের মধ্যে। সবার নীরবতা ভেঙে বিরোধী দলের নেতা বলে উঠলেন, এটা যদি সাজানো হয় তাহলে আমরা প্রমাণ কোথা থেকে আনবো? পরে তো সার্ভারেই জ্বালিয়ে দিয়েছে। সবাই বুঝে গেছে এই মুহূর্তে কিছু বলা মানে হবে নিজের পায়ে নিজে কুড়াল মারা। এমন কঠিন দিন দেখতে হবে যে এটা আশাও করেনি। তাদের মধ্য থেকে নেতা মিটন বলে ওঠে, আমাদের প্ল্যান ভেস্তে গেল। এই ঘটনার পর কেউ আর সরকারের বিরুদ্ধে নামবে না। এখন আমাদের বাঁচাতে পারে এমন একজনই আছে। আমরা কি তার সাথে একবার কথা বলবো? কে এসে? গোস্ট ড্রাগন নামে একজন হ্যাকার টিমের সাথে আমার পরিচয় হয়েছিল প্রায় 3 মাস আগে। যদিও তার সাথে আমার সামনাসামনি কখনো কথা হয়নি, ইমেলের মাধ্যমে কথা হয়েছিল। ঘোস্ট ড্রাগন নামটা শুনে কয়েকজন দাঁড়িয়ে যায়, কারণ ঘোস্ট ড্রাগন হ্যাকিং টিম কখনো কোনো অন্যের সাথে আপোষ করে না। তাই বিরোধী দলের মধ্যে অনেকেই আছে যারা বিভিন্ন কুকর্মের সাথে জড়িত। তাদের মধ্যে থেকে একজন ড্রাগন ঘোস্ট হ্যাকিং টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, আর অন্যদিকে প্রধানমন্ত্রীর দপ্তরে কর্নেল রাশেদ কাগজপত্র হাতে নিয়ে ঢুকলেন। ম্যাডাম, মিডিয়া রিপোর্ট অনুযায়ী 87% মানুষ আপনার পক্ষে দাঁড়িয়েছে। এমনকি যারা আগে নিরপেক্ষ ছিল তারাও এবার সমর্থন দিচ্ছে। প্রধানমন্ত্রী ধীরে ধীরে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন, ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। দেখেছো রাশেদ, আমি বলেছিলাম আমি মানুষ আবেগী, শুধু চোখের জল আর সঠিক সময়ের নাটক, বাকি সব ইতিহাস। দুদিন পর দেশ জুড়ে এখনও ইন্টারনেট সেবার অর্ধেক ডাউন। মানুষ খবর পাচ্ছে মূলত টেলিভিশন আর রেডিও থেকে, যেখানে 90% কন্টেন্ট প্রধানমন্ত্রীকে ঘিরে। প্রধানমন্ত্রীর দপ্তরে গোপন বৈঠক উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা সচিব, কর্নেল রাশেদ এবং তথ্য উপদেষ্টা। এখন সময় এসেছে আসল কাজ শুরু করার। সবাই এখন আমাদের পক্ষে, বিরোধী দল চুপ। এই সুযোগে দেশের সব বড় শহরে স্পেশাল সিকিউরিটি অ্যাক্ট চালু করো। মানে ম্যাডাম, এতে তো নাগরিকদের উপর একটু কড়া নিয়ন্ত্রণ হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই প্রধানমন্ত্রী হাসি দিয়ে বলে, ঠিক তাই। মিডিয়ায় দেখাবে আমরা জনগণের নিরাপত্তার জন্য করছি, বাস্তবে যাকে দরকার তাকে চুপ করানোর লাইসেন্স। একই সময় পুলিশ ও র্যাবের যৌথ টিম হঠাৎ রাতের অন্ধকারে দেশের বিভিন্ন শহরে অভিযান শুরু করে। যারা সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কথা বলতো তাদের বাসায় হানা, কম্পিউটার ও মোবাইল বাজেয়াপ্ত, অনেকে গায়েব। টিভি নিউজের শিরোনাম হচ্ছে দেশের নিরাপত্তা রক্ষায় বড় অভিযান, সন্দেহভাজন ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার। মানুষ করতালি দিয়ে সমর্থন দিচ্ছে, কারণ তারা বিশ্বাস করছে যারা ধরা পড়ছে তাই নাকি সার্ভার রুমে আগুনের জন্য দায়ী। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কক্ষে কর্নেল রাশেদ তালিকা নিয়ে ঢুকলেন। ম্যাডাম, লিস্টের অর্ধেক মানুষকে আমরা কাল ধরব, বাকি অর্ধেকের উপর নজরদারি চলছে। কর্নেল রাশেদের কথাই প্রধানমন্ত্রী তার অফিসের মধ্যে জোরে হাসতে শুরু করে। ভালো, এই অগ্নিকাণ্ড ইতিহাসে আমাদের শত্রুদের শেষ বড় ভুল হিসেবে লেখা থাকবে। হাসতে হাসতে বলে ওঠে। তিনি জানালার দিকে তাকিয়ে শহরের দিকে তাকালেন। রাস্তায় মানুষের হাতে প্লাকার্ড, মুখে তার নাম। ভেতরে ভেতরে তিনি ভাবলেন, আগুনে শুধু সার্ভারই নয়, বিরোধীদের ভবিষ্যতও ছাই করে দিলাম। 3 দিন পর বিশ্ববিদ্যালয় এলাকার এক চা বাগানে গরম আলোচনা চলছে। আগুনের ঘটনা নিয়ে ছাত্ররা বিভক্ত। কেউ বলছে এটা সরকারের অবহেলা, কেউ বলছে এটা বাইরের ষড়যন্ত্র। এ সময় রাতের আধারে বড় বড় পোস্টার টাঙ্গানো হচ্ছে। পোস্টারে লেখা আছে, দেশের সংকটে ছাত্ররাই আশার আলো, আমাদের নেতা, আমাদের ভরসা। অন্যদিকে প্রধানমন্ত্রীর দপ্তরে তথ্য উপদেষ্টা হাতে মোটা ফাইল নিয়ে ঢুকলেন। ম্যাডাম, আমরা দেশের সব বড় বিশ্ববিদ্যালয়ে আপনার নামে স্টুডেন্ট সাপোর্ট কমিটি গঠন করেছি। এই কমিটি আগুনের ঘটনার জন্য সরকারকে সমর্থন জানাবে এবং
জনগণকে শান্ত থাকার আহ্বান জানাবে। গুড, কিন্তু শুধু সমর্থন দিলেই হবে না, তাদের হাতে কিছু ক্ষমতাও দিতে হবে। মানে? প্রধানমন্ত্রীর হাসি থামিয়ে শান্ত গলায় বলেন, যেসব ছাত্রনেতা আমাদের পক্ষে থাকবে তাদেরকে ছোট ছোট সুযোগ, হোস্টেল বরাদ্দ, শিক্ষাবৃত্তি, বিদেশে ট্রেনিং দিয়ে বসিয়ে রাখো। আর যারা বিপক্ষে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি কেস চালু করো। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একদল ছাত্র সমাবেশ করছে, হাতে ব্যানার। আমরা দেশের পাশে, সরকারের পাশে। প্রেস মিডিয়া সামনে তাদের এক নেতা রাজ আবেগঘন গলায় বলছে, যে মা দেশের জন্য কাঁদতে পারে তার জন্য আমরা বুক পেতে দাঁড়াবো। আগুনের সার্ভার গেছে, কিন্তু দেশের মনোবল যাবে না। অন্যদিকে কিছু ছাত্র গোপনে পরিকল্পনা করছে সত্য উন্মোচনের। একটি অন্ধকার ঘরে তারা ল্যাপটপ খুলে আগুন লাগানোর আসল সিসিটিভি ফুটেজ উদ্ধার করতে চেষ্টা করছে, কিন্তু তাদের অজান্তে বিশ্ববিদ্যালয়ের ভেতরে সরকারপন্থী ছাত্ররা তাদের প্রতিটি পদক্ষেপ মনিটর করছে। ঠিক সেই মুহূর্তে ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোস্ট ড্রাগন টিম থেকে মেসেজ আসে, আমি ঘোস্ট ড্রাগন টিমের প্রধান বলছি, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। আমি সহ আমার টিম তোমাদের সাথে আছে সব সময়। প্রধানমন্ত্রীর গোপন কক্ষ। কর্নেল রাশেদ মোবাইল এগিয়ে দিলেন। লাইভ ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে গোপন বৈঠকে থাকা ছাত্রদের মুখ স্পষ্ট। ম্যাডাম, এখন কি করব? প্রধানমন্ত্রী শীতল কণ্ঠে বললেন, ওদের এমন শিক্ষা দাও যাতে পরের 5 বছর আর কেউ সত্য খোঁজার সাহস না করে। এমন নির্দেশ দেওয়ার সাথে সাথে কর্নেল রাশেদেরই মোবাইলে একটি ইমেল আসে। মেলটা দেখে মুখটা মলিন করে প্রধানমন্ত্রীর দিকে ফোনটা বাড়িয়ে দিলেন কর্নেল রাশেদ। প্রধানমন্ত্রী মেইলটা পড়ে রেগে গিয়ে বলে ওঠে, ওই জানোয়ারের বাচ্চাকে আগে শেষ করো। ও বেঁচে থাকলে আমি আমার ক্ষমতার চেয়ার থেকে ছিটকে পড়ব। এরপর কর্নেল রাশেদ চলে যায় অন্যদিকে। বিশ্ববিদ্যালয়ের পুরনো কম্পিউটার ল্যাব। রাত 1:15। ঘরের ভিতর ঝাপসা আলো, পুরনো সার্ভারের গুনগুন শব্দ। টেবিলে ল্যাপটপ খুলে বসে আছে জয়, কালো হুডি মাথায়, চোখ লালচে। স্ক্রিনে একের পর এক কোড লাইন ঝলকাচ্ছে। তার সামনে প্রজেক্টরে বড় স্ক্রিনে সার্ভার রুমে আগুন লাগানোর আসল সিসিটিভি ফুটেজ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। ভিডিওতে দেখা হচ্ছে 2 মুখোশধারী লোক এবং তাদের পেছনে সামান্য সময়ের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরের সিকিউরিটি ব্যাজ ঝলসে ওঠে। জয় নিজের সাথে ফিসফিস করে, গেম ওভার ম্যাডাম। হঠাৎ ল্যাবের দরজায় শব্দ, ঠকঠক আওয়াজ, সঙ্গে সঙ্গে সব সিস্টেম এনক্রিপ্ট করে। ল্যাপটপ ব্যাগে ঢুকিয়ে জানালাতে পেরিয়ে যায়। ঠিক তখনই দরজা ভেঙে ঢুকে পড়ে সরকারপন্থী ছাত্রদের একটা দল, হাতে লাঠি রড। ওকে ধর, ও সরকারের বিরুদ্ধে প্রমাণ বের করছে। কিন্তু জয় তখন ছাদের উপরে অন্ধকারে মিলিয়ে গেছে। পরের দিন বিকেল, শহরের প্রান্তে একটি পরিত্যক্ত গুদামঘর। জয় একটি পুরনো ডেস্কে বসে কোড টাইপ করছে। পাশে দাঁড়িয়ে আছে 2জন বিরোধীপন্থী ছাত্র, যারা সরকারের বিরুদ্ধে গোপনে কাজ করছে। দোস্ত, তুই যদি এটা পাবলিক করে দিস মানুষ পাগল হয়ে যাবে। না, এখনই না। আমি জানি ম্যাডাম কি চাইছে, মানুষকে আবেগে ডুবিয়ে রাখতে, কিন্তু আমি চাই ওরা সত্য দেখুক, আর সেটা হবে ঠিক নির্বাচনের কয়েক মাস আগে। প্রধানমন্ত্রীর অফিস। কর্নেল রাশেদ হাতে মোবাইল নিয়ে তাড়াহুড়ো করে ঢুকলেন। ম্যাডাম, খারাপ খবর। জয় নামে এক হ্যাকার ফুটেজ কপি করেছে। ও আগে ঘোস্ট ড্রাগনের সাথে জড়িত ছিল। প্রধানমন্ত্রী রাগান্বিত স্বরে বলে উঠলেন, ঘোস্ট ড্রাগন? আরে ওর নাম জয় ঘোস্ট ড্রাগন, হ্যাকিং টিমের প্রধান। তাহলে ও জানে খেলা কিভাবে খেলতে হয়। রাশেদ, ওকে খুঁজে বের করো। ও বেঁচে থাকলে খেলা শেষ হয়ে যাবে। ঢাকার বাইরে ভোর 4:12। ঘন কুয়াশায় ঢাকা এক নির্জন হাইওয়ে। একটি কালো এসইউভি গতি কমিয়ে রাস্তার ধারে থামে। ভেতর থেকে বের হয় জয়, চোখে গভীর ক্লান্তি, হাতে একটি কালো হার্ড ড্রাইভ। সে চারপাশে তাকায়, তারপর রাস্তার পাশে পুরনো ফোন বুথে ঢোকে। পকেট থেকে একটি স্যাটেলাইট ফোন বের করে ডায়াল করে একটি নাম্বার যা কেউ জানে না। কোড ব্ল্যাক সক্রিয় করো। ফুটেজ কপি হয়ে গেছে। আমি শ্যাডো সার্ভারে আপলোড শুরু করছি। কেউ যদি আমাকে খুঁজে পায়
সিস্টেম যেন স্বয়ংক্রিয়ভাবে রিলিজ হয়ে যায়। একই সময়ে প্রধানমন্ত্রীর গোপন সিচুয়েশন রুম, বড় স্ক্রিনে জয়ের ছবি, লোকেশন ট্র্যাকিং ম্যাপ আর তার সাথে থাকা পরিচয় কন্ট্যাক্টদের তালিকা। প্রধানমন্ত্রী ঠান্ডা গলায় বলেন, ও শুধু ফুটেজই রাখেনি, আমার বিরুদ্ধে আরও কিছু জানে। আমি নিশ্চিত ঘোস্ট ড্রাগনের পুরনো ফাইলও ওর কাছে আছে। ম্যাডাম, আমরা সিগন্যাল ইন্টারসেপ্ট করেছি। শ্যাডো সার্ভার নামে কিছু বলেছে। এই সার্ভার যদি অ্যাক্টিভ হয়, প্রমাণ থামানো যাবে না। তাহলে ওকে বেঁচে থাকতে দেওয়া যাবে না, কিন্তু খুন করলে ওর ব্যাকআপ রিলিজ হয়ে যাবে। তাই আমাদের ওকে ধরতে হবে জীবিত অবস্থায়, আর ওকে বোঝাতে হবে যে আমি ওর একমাত্র রক্ষা কবচ। সেই দিনটা জয় নিজেকে আত্মগোপনে থাকে এবং 11:38 চট্টগ্রাম বন্দর এলাকা। জয় একটি কন্টেনারের ভেতর লুকানোর মিনি ডাটা সেন্টারে বসে কোড লিখতে লিখতে তার স্ক্রিনে হঠাৎ একটি অদ্ভুত মেসেজ আসে। জয়, আমরা জানি তুমি কোথায় আছো, কথা বলতে চাই, শুধু আমি আর তুমি। জয় স্ক্রিনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মজার খেলা শুরু হয়েছে ম্যাডাম, আর পিছনে ফেরার সময় নেই। আমি আরাফ চৌধুরী জয়। আমাকে ধরা এত সহজ নয় ম্যাডাম। সে সঙ্গে সঙ্গে নেটওয়ার্কের একাধিক ডিকই লোকেশন ছেড়ে দেয়। ঢাকা, কক্সবাজার, রাজশাহী সব জায়গায় তার ফেক সিগন্যাল দেখা যায়। প্রধানমন্ত্রীর অফিস ভেতরে টানটান পরিস্থিতি। ট্র্যাকিং টিম বিভ্রান্ত, তারা জানে না আসল লোকেশন কোথায়। প্রধানমন্ত্রী হালকা হাসি দিয়ে বলেন, ও আমাকে পরীক্ষা করছে, ঠিক আছে, আমি ওর মনের ভেতরে ঢুকবো। ও যদি পাক্কা খেলোয়াড় হয় তাহলে আমি ইন্টারন্যাশনাল খেলোয়াড়। তিনি সরাসরি নিজের ভয়েসে জয়ের কাছে এনক্রিপ্টেড ভয়েস পাঠান। জয়, তুমি জানো এই দেশে কেউ তোমাকে বাঁচাতে পারবে না আমি ছাড়া। যদি আমার বিরুদ্ধে যাও, শুধু তুমি নয়, তোমার সব বন্ধুর লাশ তুমি নিজেই গুনবে। জয় ফোন কানে নিয়ে ঠোঁটে মুচকিয়ে হাসি দিয়ে বলে, ম্যাডাম, আপনি ভুলে গেছেন ঘোস্ট ড্রাগন সবসময় ছায়ায় থাকে। ছায়াকে ধরতে গেলে আলো লাগাতে হয়, আর আলো যত বেশি, আপনার মুখ তত স্পষ্ট হয়ে যাবে। আমার বন্ধুদের শরীরে যদি একটি ফুলের টোকাও লাগে, আপনার সমস্ত দুর্নীতি সমস্ত নিউজ চ্যানেলে চলে যাবে। ফোন কেটে দেয়। পরের দিন দুপুরে পুরনো একটি ভগ্নপ্রায় গুদাম ঘর, ঝুলে থাকা মরিচ ধরা লোহার দরজা ঠেলে ভেতরে ঢোকে জয়। ভেতরে 5-6 জন লোক অপেক্ষা করছে, সবাই মুখ ঢেকে। কণ্ঠে বিকৃত ভয়েস মডুলেটর। টেবিলের ওপরে রাখা কালো ড্যাশ ড্রাইভের পাশে একটি ছোট্ট পতাকা, গোস্ট ড্রাগনের প্রতীক। জয়ের আর বুঝতে বাকি নেই এরা কারা। ওরা সবাই জয়ের হয়ে কাজ করে। ঘোস্ট ড্রাগন সদস্য বলে, মিস্টার জয় অনেকদিন পর ফিরে এলেন। প্রধানমন্ত্রী আপনাকে শিকার ভাবছি, কিন্তু আপনি জানেন আমরা শিকার নই, আমরা শিকারী। খেলা এবার বড় হবে। আমার কাছে শুধু সার্ভার রুমের ফুটেজ নয়, ওদের গোপন বিদেশি অ্যাকাউন্ট, চুক্তি আর ছাত্র আন্দোলনের দমন পরিকল্পনার ডকুমেন্টও আছে। এবার যেই ছাত্র আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন থেকেই প্রধানমন্ত্রী ক্ষমতা হারাবে। মিস্টার জয়, আপনি চাইলে প্রধানমন্ত্রীর ক্ষমতা 1 মিনিটের মধ্যে কেড়ে নিতে পারেন। তাহলে আপনি কেন নিজেকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন? ওদের কথা শুনে জয় হাসতে শুরু করে। হাসতে হাসতে জয় বলে, আমি অযত্নে অবহেলায় বেড়ে ওঠা এক বেরঙিন ফুল। পৃথিবীর সব মানুষ সঠিক, আমি মানুষটাই ভুল। আমি শুধু দেখতে চাই দেশের একজন প্রধানমন্ত্রী হয়ে সে কতটা নিচে নামতে পারে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। আমি আরাফ চৌধুরী জয় বেঁচে থাকা পর্যন্ত তাকে ক্ষমতাচ্যুত করেই ছাড়ব। একই সময়ে ঢাবি টিএসসি এলাকার সরকার বিরোধী ছাত্ররা চুপচাপ এক অজানা লোকের সাথে দেখা করছে। সে কালো হুডি পরে চোখ নিচু করে বলছে, তোমাদের আন্দোলনকে মিডিয়ায় ছিঁড়ে ফেলবে, কিন্তু যদি সত্যিটা একসাথে ছেড়ে দাও, আগুন, দুর্নীতি আর ছাত্র হত্যার পরিকল্পনা, তাহলে কেউ তোমাদের থামাতে পারবে না। সবাই জয়ের দিকে তাকিয়ে আছে। তাদের মধ্য থেকে ছাত্রনেতা তাহসিন বলে ওঠে, তুমি কি আমাদের পাশে থাকবে? জয় তাহসিনের কাছে গিয়ে কাঁধে হাত রেখে হাসি দিয়ে বলে, না, থাকবো না। তবে আমি তোমাদের ছায়া হব। তোমাদের নাম সামনে আসবে, আমারটা আসবে না। তবু খেলাটা তোমরাই জিতবে।
জয়ের কথায় সবাই করতালি দিয়ে শুরু করে। সবার মনে ইচ্ছা কালো হুডি পরা লোকটিকে একটিবার দেখবে, কিন্তু লোকটি মাথা থেকে কালো হুডি একবারের জন্য সরে না। অন্যদিকে প্রধানমন্ত্রীর গোপন সিচুয়েশন রুমে কর্নেল রাশেদ তাড়াহুড়ো করে ঢুকলেন, মুখে চিন্তার ছাপ। ম্যাডাম, আমাদের ইনফর্মার বলছে ছাত্র আন্দোলনের ভেতরে কেউ বড় ডেটা ফাঁসের পরিকল্পনা করছে, আর সেটা জয়ের হাত দিয়েই ছড়াবে। তাহলে ওকে থামাতে হবে। ছাত্রদের ভেতরে ঢুকে তাদের ভেতর সন্দেহ তৈরি করো, যেন ওরা ভাবে জয়ই সরকারের লোক। এরপর কর্নেল রাশেদ সিচুয়েশন রুম থেকে বেরিয়ে যায়। রাত 11:12। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আকাশে কুয়াশা, রাস্তার লাইট ঝাপসা। জয় ধীরে ধীরে টিএসসি পেরোচ্ছে। হঠাৎ দেখে দুই ছাত্রনেতা তার দিকে ঘুরে তাকাচ্ছে, চোখে সন্দেহের ছাপ। মনে মনে জয় বুঝে যায় প্রধানমন্ত্রী তার ফাঁদ চালু করে দিয়েছে। তাদের দিকে তাকিয়ে জয় মনে মনে বলে, ম্যাডাম, আপনি রাজনীতির খেলা খেলছেন, কিন্তু আমি সাইবার যুদ্ধ খেলি। দুই খেলা মিশে গেলে কে জিতবে সেটা দেখা যাবে সময়ের সাথে সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত্রি 11:56। টিএসসির ভেতরে গোপন বৈঠক চলছে। ছাত্র নেতারা গোল হয়ে বসেছে, কেউ সিগারেট টানছে, কেউ ফিসফিস করে কথা বলছে। জয় ঢুকতে কক্ষটা চুপ হয়ে যায়। তাদের মধ্য থেকে ছাত্রনেতা তাহসিন বলে, তোমার উপর ভরসা করা যাবে তো? সরকারের লোক বলে গুজব উঠছে। জয় ধীরে ধীরে ব্যাগ থেকে একটি প্রজেক্টর বের করে দেওয়ালে প্রজেক্ট করে। স্ক্রিনে দেখা যায় প্রধানমন্ত্রীর সিক্রেট মিটিং রুমের ভেতরের ফুটেজ, যেখানে কর্নেল রাশিদ ছাত্র নেতাদের গ্রেপ্তারের প্ল্যান শেয়ার করছে। এখনো মনে হচ্ছে আমি সরকারের লোক। ঘর নিস্তব্ধ। ছাত্রনেতা সাইড মুঠি চেপে ধরে বলে, আমরা আপনার সাথে আছি। একই সময়ে প্রধানমন্ত্রীর অফিসে প্রধানমন্ত্রী তার ডেস্কে বসে ল্যাপটপে একটি এনক্রিপ্টেড ফাইল পাচ্ছেন। ফাইলের নাম আগুনের সত্য। তিনি ফাইল ওপেন করতেই স্ক্রিনে কালো হয়ে যায়, তারপর বড় লাল অক্ষরে লেখা, এই মুহূর্ত থেকে আপনার অফিসের প্রতিটি ক্যামেরা, প্রতিটি মাইক্রোফোন আমার হাতে। প্রধানমন্ত্রী কিছু বুঝে ওঠার আগেই স্ক্রিনে ভেসে ওঠে জয়ের মুখ। আপনি রাজনীতি খেলবেন, আমি সিস্টেম খেলি। পার্থক্য হলো আপনার রাজনীতিতে আছে আবেগের গল্প, আমার সিস্টেমে আবেগ নামের কোনো বোতাম নাই। পরের দিন ভোর। শহরের প্রতিটি বড় স্ক্রিন, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, বিশ্ববিদ্যালয়ের দেওয়াল স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় একটি ভিডিও। প্রধানমন্ত্রী ও কর্নেল রাশেদের গোপন কথোপকথন, যেখানে তারা সার্ভার রুমে আগুন লাগানোর পরিকল্পনা করছে। ভিডিওর শেষ লাইনে জয়ের কণ্ঠ, আগুন দিয়ে সত্য পোড়ানো যায় না। সন্ধ্যায় ছাত্র আন্দোলনের বিশাল সমাবেশ। লাখো মানুষ রাস্তায় স্লোগান কাঁপিয়ে দিচ্ছে শহর। সত্যের জয় হোক, ঘোস্ট ড্রাগন জিন্দাবাদ। জয় ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে, মুখ ঢাকা, হালকা হাসির ছাপ স্পষ্ট। তার মনে একটাই কথা, খেলা এখনো শেষ হয়নি ম্যাডাম, এটা তো শুধু প্রথম চাল। প্রধানমন্ত্রীর দপ্তর। গভীর রাত। মিটিং টেবিলের উপর চড়ানো কাগজপত্র, পুরনো ফাইল আর কয়েকটি সিল করা খাম। কর্নেল রাশেদ সামনে বসে আছেন, কিন্তু প্রধানমন্ত্রীর চোখ কেবল একটিমাত্র ফাইলের উপর আটকে আছে। ফাইলের নাম আরাফ চৌধুরী জয়, ক্লাসিফিল্ড হিস্টোরি। ফাইলটা চোখে পড়তেই প্রধানমন্ত্রী বলে, এটা কোথা থেকে পেলে? ওর অতীত ঘেটে দেখলাম, কয়েক বছর আগে ও এক সাইবার অপারেশনে জড়িত ছিল, যেখানে সরকারি তথ্য নয়, মানুষের ব্যক্তিগত জীবন ধ্বংস হয়েছিল, বিশেষ করে একটা মেয়ে। প্রধানমন্ত্রী ফাইলের ভেতরে ছবি বের করেন একজন কিশোর, চোখে অশ্রু, হাসপাতালে বেডে। ছবির পেছনে লেখা হত্যার আগে শেষ 24 ঘন্টা। প্রধানমন্ত্রী ধীরে ধীরে হেসে বলেন, তাহলে জয়ও দাগহীন নয়। এবার ওর সত্যি মুখটা আমি সবার সামনে দেখাবো। ও আমাকে নিয়ে যে মরণ খেলা শুরু করেছে, এবার ওর ফাঁদে ওকেই আটকে দেব। ফাইলটা হাতে নিয়ে আনন্দের হাসি হাসতে শুরু করে প্রধানমন্ত্রী সহ কর্নেল রাশেদ চৌধুরী। দুদিন পরে জাতীয় টেলিভিশন ব্রেকিং নিউজ দেখে সাধারণ জনগণ বিকট শকড খেয়ে যায়। ব্রেকিং নিউজ, ঘোস্ট ড্রাগনের পেছনে লুকিয়ে থাকা সাইবার অপরাধী আরাফ চৌধুরী জয় কিশোরীর মৃত্যুর আসল খলনায়ক। টিভি স্ক্রিনে একের পর এক ছবি, ভিডিও, পুলিশ রিপোর্ট, সব সাজানো কিন্তু বিশ্বাসযোগ্য। সরকারের কথা মতো মিডিয়া চেঁচাচ্ছে। এমন নিউজ দেখে সাধারণ মানুষরাই বলাবলি করছে,
যে অন্যের সত্যি ফাঁস করে সে নিজেই অপরাধী, তাহলে আমরা কেন তার কথা মতো আন্দোলনে ডাকে সাড়া দেব? তোমরা সবাই শোনো যে নিজেই কিশোরী হত্যার আসল খলনায়ক আমরা, তার সঙ্গ দিয়ে দেশের ক্ষতি করব কেন? এই নিউজ বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একই সময়ে ছাত্র আন্দোলনের ভেতরে ফাটল শুরু হয়েছে। কিছু ছাত্র বলছে, যদি জয় সত্যি অপরাধী হয় তাহলে আমরা ওর পাশে কেন থাকবো? জয় বুঝতে পারছে এটা স্রেফ প্রচার নয়, এটা মানসিক আঘাত। সে তার লুকানো সেফ হাউসে বসে ল্যাপটপ খুলে মেয়েটির নাম সার্চ করে। পুরনো স্মৃতি ঝাপসা হয়ে আসে। ফ্ল্যাশব্যাক 5 বছর আগে একটি ছোট্ট রুম। জয় তখন 19 বছরের টকবগে যুবক, কিবোর্ডে দ্রুত টাইপ করছে। তার উদ্দেশ্য ছিল দুর্নীতিবাজ এক ব্যবসায়ীর তথ্য ফাঁস করা, কিন্তু ভুলে মেয়েটির ব্যক্তিগত তথ্য চলে যায় পাবলিক ডোমেইনে। মেয়েটি সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এই ঘটনা জয়ের জীবনের সবচেয়ে বড় দাগ, যা সে কখনো কাউকে বলেনি। তাহলে কি জয় এতদূর এগিয়ে গিয়েও হেরে যাবে? জয়ের মাথায় কাজ করছে না। জয় টেবিল থেকে সিগারেট বের করে জ্বালিয়ে টানতে শুরু করে। জয় কি করবে কিছুই বুঝতে পারছে না। বর্তমান জয়ের মনে গর্জন, তুমি আমার সবচেয়ে গভীর ক্ষত খুঁড়ে বের করেছ ম্যাডাম। এবার আমি এমন চাল দেব যা তোমার ইতিহাসেই থাকবে। জয় ফোনে গোস্ট ড্রাগনের এক পুরনো মেম্বারকে মেসেজ পাঠায়। কোড রেড, এবার ব্যক্তিগত আক্রমণ হবে। তোমরা সবাই রেডি থেকো, শুধু সময়ের অপেক্ষা। ঘোস্ট ড্রাগনে গোপন সার্ভারে জয় মনোযোগ দিয়ে ফাইলগুলো খুঁজছে। একটি এনক্রিপ্টেড ভিডিও ফাইল ওপেন করতে দেখা যায় প্রধানমন্ত্রীর একটি গোপন বৈঠকের ভিডিও, যেখানে একাধিক প্রভাবশালী বিদেশি প্রতিনিধির সঙ্গে একান্তে মিলিত হচ্ছে। ভিডিওতে প্রধানমন্ত্রীর গোপন কথাবার্তা, আমাদের দেশের রাজনৈতিক শক্তি ধরে রাখার জন্য বিদেশি তহবিল অত্যাবশ্যক। এ ব্যাপারে কোনো প্রশ্ন উঠলে কঠিন ব্যবস্থা নিতে হবে, আর এটা নিয়ে যে কথা বলবে তাকে আয়নাঘরে আটকে রাখা হবে। পরের দিন সকালে সকল সংবাদ মাধ্যমে শিরোনাম, দেশের প্রধানমন্ত্রীর গোপন বিদেশি তহবিল স্ক্যান্ডাল ফাঁস। রাষ্ট্রপতি কি এই বিষয়ে অবগত আছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে একঝড় গোস্ট ড্রাগন, সত্য উন্মোচন, স্ক্যান্ডাল, রাজনীতি। প্রধানমন্ত্রীর অফিস হুড়োহুড়ি। কর্নেল রাশিদ খবরের পেপার হাতে ব্যথিত চেহারা নিয়ে ঢুকে পড়ে। ম্যাডাম, ভিডিও ছড়িয়ে পড়েছে, জনগণের ক্ষোভ বেড়েই চলছে, বিরোধীরা জোরালো দাবি তুলছে, এখন আমরা কি করব? কর্নেল রাশেদের কথাই প্রধানমন্ত্রী চেয়ার থেকে উঠে জানালার পাশে গিয়ে ঠান্ডা গলায় বলে উঠল, এবার যুদ্ধ ঘোষণা শুরু হয়েছে। রাশেদ, আমাকে নিক্ষেপ করা হবে, কিন্তু আমি নড়ব না। জয় আমাকে গর্তে ফেলার চেষ্টা করছে, কিন্তু আমি ওকে শেষ করে দেব। আর আমাদের সাইবার এক্সপার্টগুলোর এত বাজে অবস্থা হলে কি করে? সরকারি ওয়েবসাইটগুলো কন্ট্রোল করতে পারে না। ম্যাডাম, বর্তমান আমার ওয়েবসাইটগুলো যারা কন্ট্রোল করছে এদের চেয়ে 1000 গুণ ভালো সাইবার এক্সপার্ট আমাদের দেশের আনাচে কানাচে পড়ে আছে। এই মুহূর্তে আমাদের সাইবার এক্সপার্ট যারা আছে, আরাব চৌধুরী জয়ের কাছে কিছুই না। শহরের রাস্তায় বিক্ষোভ চলছে, লোগো হাতে মানুষ চিৎকার করছে, দুর্নীতি মুক্তি চাই, নেত্রীকে ক্ষমা নয়। জয়ের গোপন সেফ হাউস। জয় আরেকবার ভিডিও দেখে, মাথা নত করে চিন্তায় ডুবে যায়। মাথা উঁচু করে মুচকি হাসি দিয়ে জয় মনে মনে বলে, খেলা এখন বড় স্তরে উঠেছে। এবার শুধু ব্যক্তিগত নয়, পুরো রাজনৈতিক যুদ্ধে নামতে হবে। রাত 2:30। জয়ের গোপন সেফ হাউস। জয় তার ল্যাপটপে কাজ করছে। হঠাৎ তার ফোনে বার্তা আসে। বার্তাতেই একটি ভিডিও ক্লিপ। ভিডিওতে দেখা যাচ্ছে জয়ের বড় ভাই রায়হান চৌধুরী হাসি মুখে গাড়ি থেকে বেরিয়ে আসছে। হঠাৎ অজানা কিছু লোক তাকে ধরে নেয়। ভিডিওতে ভয়েস মেসেজ, জয়, তুমি যদি চুপ না করো তোমার সবচেয়ে প্রিয় মানুষগুলোকে আর বাঁচাতে পারবে না। একই সময় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী ঠান্ডা গলায় বলছেন, এই হলো যুদ্ধের বাস্তবতা রাশেদ। ওর দুর্বলতা খুঁজে পেয়েছি, আর আজ থেকে আমরা ওর সব কিছু ভেঙে দেব। ম্যাডাম, ও হয়তো পালাবার চেষ্টা করবে। কর্নেল রাশেদের কথাই প্রধানমন্ত্রী মুচকি হেসে বলে ওঠে, পালানো? সে পালাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সবাই ফিরে আসে, আর আমরা ওর জন্য অপেক্ষা করব। পরবর্তী দিন জয় নিরাপত্তা দলকে জানায়। জয় দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করে, বড় ভাইয়ের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নিতে বলে।
তার চোখে রক্তজল, কিন্তু মন শক্ত করে হাসতে হাসতে নিজেই বলে, তোমরা আমার জন্য আগুন জ্বালাতে পারো, কিন্তু আমার মানুষের উপর যদি হাত দাও, আমি শেষ খেলাটা খেলবো। ইয়েস, দিস ইজ ঘোস্ট ড্রাগন। আমি সবসময় খেলতে নয়, খেলাতে পছন্দ করি। আমাকে দেখতে ভালো না লাগলেও আমি সেই আড়াই চালের ঘোড়া। এমন পজিশনে রাজাকে আটকে দেব, মন্ত্রীর বাবার ক্ষমতা থাকবে না আমার কিছু সেরার। সারা দেশের মানুষ যখন স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন বিজ্ঞান মন্ত্রণালয়ের বাইরে সাংবাদিক সম্মেলন প্রধানমন্ত্রী আবার মিডিয়ার সামনে আসে। তার মুখে অর্ধেক হাসি, অর্ধেক চক্রান্তের ছাপ নিয়ে বক্তব্যে বললেন, আমরা দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। যারা দেশের শত্রু তাদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর আমাকে নিয়ে যারা চক্রান্ত করছে তারা হয়তো ভুলে গেছে আমি ছাড়া এই দেশ পরিচালনা করার মতো কেউ নেই। সুতরাং এই দেশ আমার হাতেই নিরাপদ। অন্যদিকে জয়ের সেফ হাউসে রাতের অন্ধকার। জয় ল্যাপটপ খুলে বসে, সামনে নতুন কৌশল সাজাচ্ছে। তার চোখে আগুন, মুখে দৃঢ় সংকল্প। এখন যুদ্ধ শুধু সাইবার বা রাজনীতি নয়, এটা ব্যক্তিগত। আমি হারব না জয়ের মনোবল। সেফ হাউসে রাত 2টা। জয় ল্যাপটপে একটি এনক্রিপ্টেড ফোল্ডার খুলল। ভেতরে শিরোনাম টার্গেট ফেজ 2। প্রথম টার্গেট নাম ভেসে উঠল বিজ্ঞান মন্ত্রণালয়ের সচিব। প্রধানমন্ত্রীকে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রাখছে, বিশেষ করে ডিজিটাল নজরদারি আর গণমাধ্যম নিয়ন্ত্রণে। জয়ের চোখে আগুন জ্বলে ওঠে। সিগারেট মুখে নিয়ে হাসতে শুরু করে। হাসি থামিয়ে জয় বলে, শুরুটা ভেতরের লোক থেকেই করতে হবে। শক্তিশালী গাছ কেটে ফেলতে চাইলে শিকড়ে আঘাত করতে হয়। তাকদীর কাগজে লেখা গল্প নয়, সময়ের কলমে আঁকা এক চুক্তি, যা বদলাতে চাইলেও নিজের চোখেই সেটা পড়তে হয়। পালালে ছায়ার মতো পিছু নেয়, আর মেনে নিলে শিকল খুলে আকাশ দেখায়। আমি তোমাদের মহাকাশ দেখাবো, তোমাদের নোংরা রাজনীতির খেলা। আর আরাব চৌধুরী জয়ের একটি কথা, হা 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 হা।